হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। তোমাদের কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়েছে, আর আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে এসছে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন। আমি তোমাদের কেমিস্ট্রির সলিউশন করাবো। আমাদের চ্যানেল থেকে তোমরা সেটের ফুল সলিউশন পাবে। 70 নম্বরের সলিউশন আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করব। তাই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? বলছে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য 3√2 একক হলে উক্ত কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। মানে আমাকে কি বার করতে দিয়েছে? আমাকে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। বাহুর দৈর্ঘ্য মানে আমরা কি জানি যে এ সমান কত বলে দিয়েছে? এ সমান বলে দিয়েছে 3√2। কার জন্য বলেছে আমাকে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, মানে কি বলেছে আমাকে? এফসিসি ক্লাসের জন্য বলে দিয়েছে। আর জিজ্ঞেস করেছে কি? আমাকে জিজ্ঞেস করেছে কোষটিতে পরস্পর সংস্পর্শে থাকা দুটি কণার কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। মানে জিজ্ঞেস করেছে আমাকে 2r সমান কত হবে। এটা আমাকে দেওয়া আছে, এইটা জিজ্ঞেস করেছে। আমার কাজ কি? আমাকে এর সাথে আর সম্পর্ক জানি। আমি এফসিসি ক্লাসের জন্য এর সাথে আর সম্পর্ক কি হয়ে থাকে আমরা জানি। কি হয়? 4r সমান a√2। তাহলে এর মানটা এখানে বসিয়ে দাও। কত আসছে? 3√2 ইন্টু √2। √2 গুণ করলে কত হয়? 2। মানে 3 দুগুণে কত আসবে? 6 আসবে। তাহলে 4r সমান কত এসছে? 6। আর সমান কত আসবে তাহলে? 6/4 মানে 3/2। আর আমাকে জিজ্ঞেস করেছে কত? 2r জিজ্ঞেস করেছে। অতএব 2r সমান কত হবে? 2 গুণিত 3/2 সমান কত আসছে? 3 একক। তাহলে কত হবে আমার? 3 একক হবে কি আমার উত্তর। তাহলে উত্তর কত হবে? 3 একক। এটা মনে রাখবে তোমরা। এই যে যখন দুটি কণার কেন্দ্রদের মধ্যকার দূরত্ব বলবে না 2r, মানে এরকম জিনিসটা ভাবো। আমরা যদি পৃষ্ঠকেন্দ্রিক কোষ নাকি কি হয়? এটা একটা হয়ে থাকে, এটা একটা হয়ে থাকে। এবার কেন্দ্রদের দূরত্ব মানে কি? ধরো এটা কেন্দ্র রাখা আছে, এইখান থেকে এই দূরত্বটা আমাকে জিজ্ঞেস করছে। কোনখান থেকে কোন দূরত্বটা আমাকে জিজ্ঞেস করেছে? এর কেন্দ্র থেকে এই কেন্দ্রটা আমি যেখানে কেন্দ্র ভাবি এইখান থেকে এই দূরত্বটা, মানে এইটা আর এইটা আর, এই দুটো যোগ করলেই তোমরা পাবো দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব। কেন্দ্রের মধ্যে দূরত্ব মানে অলওয়েজ কত হয়? 2r হয়ে থাকে। তা আমি এখানে কত বার করেছি? 2r। আর পেয়ে গেলে 2r ইউজ করলে মানে চলে এসছে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে। বলছে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নিম্নলিখিত গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ। আমাকে কি জিজ্ঞেস করেছে? মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা ফর্মুলা কি জানি? যে এম সমান কি হয়? কাপ্পা ইন্টু 1000/m। তাহলে যার গাঢ়ত্ব কি হবে? যত কম হবে তার মোলার পরিবাহিতা কি হবে? তত বেশি হবে। আমরা ভালো করে জানি যে লঘুত্ব বৃদ্ধির সাথে সাথে কি হয়? মোলার পরিবাহিতা আস্তে আস্তে বাড়ে। তাহলে এখানে দেখো যে যে দ্রবণটা সব থেকে কি হবে? যে দ্রবণের গাঢ়ত্ব সব থেকে কম হবে তার ক্ষেত্রে মোলার পরিবাহিতা সর্বোচ্চ হবে। তাহলে এখানে কার ক্ষেত্রে দেখো সব থেকে গাঢ়ত্ব কম আছে? দেখো এই যে দ্রবণটা আছে অপশন ডি, 0.002 মোলার। এই সলিউশনের ক্ষেত্রে কি হবে? এর মোলার পরিবাহিতা সর্বোচ্চ হবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে যে দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়। দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করার উপায় হচ্ছে কি? আমরা যদি কি করি? দ্রাবক আকর্ষী সল যোগ করা হয়। এটি তোমাদের দেখবে সে স্বর্ণ সংখ্যা কনসেপ্টে ছিল না? স্বর্ণ সংখ্যা কনসেপ্ট হচ্ছে এটাই। আর মনে রাখবে স্বর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়? স্বর্ণ সংখ্যার ক্ষেত্রে যে স্বর্ণ নাম্বারটা থাকে, ওই নাম্বারটা যত কম হবে তার সংরক্ষণ ক্ষমতা কি হবে? ও সংরক্ষণ ক্ষমতা তত বেশি হবে। এটা ভালো করে মনে রাখবে। এখান থেকেও কিন্তু এমসিকিউ কিন্তু তোমাদের দিতে পারে। আর এখানে স্বর্ণ সংখ্যা কাকে বলে সংখ্যাটা তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট এই আপকামিং এক্সামের জন্য, এইচএস এক্সামের জন্য। তাহলে এখানে দেখো দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায় দ্রাবক আকর্ষী সল যোগ করা হলে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে। নিচের কোনটি বায়ুর সংস্পর্শে এলে জারিত হয়? কি বলেছে? বায়ুর সংস্পর্শে এলে কি হবে? জারিত হবে। উত্তর হবে কি? সাদা ফসফরাস। এই সাদা ফসফরাস কি হয়? বায়ুর সংস্পর্শে এলে কি হবে? জারিত হয়। কেন হয়? কারণ এই সাদা ফসফরাস আছে না, এই সাদা ফসফরাসের মধ্যে কি হয়? ফসফরাস একটু দেখতে, সাদা ফসফরাস দেখতে এরকম প্রকৃতির, পি 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 এরকম প্রকৃতির দেখতে হচ্ছে কি? সাদা ফসফরাস। এবার এখানে কি হয়ে থাকে? এই সাদা ফসফরাস থাকে না, এর মধ্যে কি কৌণিক পীড়ন হয়। মানে কোনটার মধ্যে কৌণিক পীড়ন হওয়ার জন্য কি হয়? এ প্রচুর অস্থায়ী প্রকৃতির হয়, মানে প্রচুর আনস্টেবল হয়। আর আনস্টেবল হওয়ার জন্য এ কোনোদিন না কি হয়? বায়ুতে রাখা যায় না, বায়ুর সঙ্গে 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 রিয়েকশন করে। তো এটাকে P4 আছে, তো কি করে? এ অক্সিজেনের সাথে রিয়েকশন করে সঙ্গে সঙ্গে উৎপন্ন করে, 5 জন অক্সিজেনের সাথে রিয়েকশন করে উৎপন্ন করে P4O10 উৎপন্ন করে থাকে। এ বায়ুতে থাকলে সঙ্গে সঙ্গে কি করে? রিয়েকশন করে। ওই জন্য আমরা কি করি? সাদা ফসফরাসকে সবসময় জলের নিচে রাখা হয়। এই কোশ্চেনও পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের, তো সাদা ফসফরাসকে আমরা জলের নিচে রাখি কেন? উত্তর কিন্তু তখন এটা হবে। আর রিয়েকশনে কি হয়? P4O10 হয়ে যায়। ওই জন্য কি করি? আমরা সাদা ফসফরাসকে বায়ুর সংস্পর্শে আনতে পারি না। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে।
নিম্নলিখিত কোন ধাতব মৌলের পরমাণুতে কোনো ডি ইলেকট্রন থাকে না? আমাকে জিজ্ঞেস করেছে, কমপ্লেক্সগুলো দিয়ে দিয়েছে, একটা কমপ্লেক্স, এইটা দিয়েছে, এটা দিয়েছে, 4টা কমপ্লেক্স দেওয়া আছে, বলছে কোনো ডি ইলেকট্রন থাকবে না। তাহলে আমি কি করব? সবাইকের জন্য জারণ অবস্থা নির্ণয় করব। তাহলে এখানে দেখো কি আছে, জারণ অবস্থা নির্ণয় করবো। জারণ অবস্থা কীগুলো নির্ণয় করবো? যার জানি না তারটা এক্স ধরবো, বাকি মানগুলো জানি সেগুলোকে ইউজ করে আমরা কি করবো? জারণ অবস্থা নির্ণয় করবো। তাহলে কোবাল্টের জানি না, এখানে কোবাল্টের এক্স, NH3 কত হয় 0, তাহলে +0 সমান বাইরে কত চার্জ দেখতে পাচ্ছি 3, মানে +3, অতএব এই চার্জ হচ্ছে কত? +3। এফির বার করবো, এফির জানি না, এফির এক্স, CN কত করে হয়ে থাকে? -1, তাহলে 6টার কত হবে? -6, -6 সমান বাইরে কত চাই আছে? -3, তাহলে এক্স সমান কত বেরোবে? +3, তাহলে এর চাই কত হবে? +3। MnO4 মাইনাস, অক্সিজেনের কত হয়? -2 করে হয়, কটা আছে? আর 4টা আছে, তাহলে কত হবে? x -8 সমান বাইরে -1, তাহলে x সমান কত হবে? +7, তাহলে এখানে ম্যাঙ্গানের জারণ অবস্থা কত হচ্ছে? +7। এখন আমি জারণ অবস্থা বার করবো, ক্রোমিয়ামের কত জানি না, তাহলে x, আর জলের কত হয়? 0 হয়, আর এখন বাইরে +3 আছে, মানে x + 0 সমান হচ্ছে +3, তাহলে এই জারণ অবস্থা কত হচ্ছে? +3। তাহলে আমরা সবাইকার জারণ অবস্থা বার করে নিয়েছি, এরপর দেখবো কোনটা কত সিস্টেম হয়ে থাকে। এই যে কোবাল্ট 3+ আছে না, কোবাল্ট 3+ কত সিস্টেম হয়ে থাকে? তোমরা কাজ করো, তোমরা মনে রাখবে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক অবধি, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এরকম করে মনে রাখবে। মনে রাখবে স্ক্যান্ডিনিয়াম 1 নাম্বার আছে, মানে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 2+, D1 সিস্টেম। টাইটেনিয়াম এরকমভাবে মনে রাখবে, ধরো স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর জিঙ্ক, এই যেটা দেওয়া আছে পরপর করে, এটা মনে রাখবে। D1 সিস্টেম, D2 সিস্টেম, D3 সিস্টেম, D4 সিস্টেম, D5 সিস্টেম, এটা D6, এটা হয় D7, D8, D9, আর এটা হচ্ছে D10। 2+ হলে এই অবস্থায় আছে, 3+ হলে কি হবে? আর একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে আমি যদি Mn3+ বলি তাহলে কি হবে? D4 সিস্টেম। Mn+ বললে D6 হয়ে যাবে, তাহলে আমাকে দিয়ে হবে কোবাল্ট 3+, তাহলে কোবাল্ট 2+ কত সিস্টেম? D7, তাহলে কোবাল্ট 3+ কত সিস্টেম হবে? এটা হবে আমার D6। Fe3+, 2+ হলে কত হয়? D5, সরি 2+ হলে কত হয়? D6, তাহলে 3+ হলে কত হবে? 3+ হলে এটা D5 সিস্টেম। Mn7+, দেখো Mn2+ হলে D5 সিস্টেম, 7+ মানে কি হবে? আরও 5টা বার করতে হবে আমাকে, তাহলে কত হবে এটা? এই Mn7+ হবে আমার D0 সিস্টেম। D0 সিস্টেম মানে কি? ডিতে কোনো ইলেকট্রন নেই, তাহলে উত্তর হবে কোনটা? MnO4 মাইনাস হবে তোমাদের উত্তর। আর এখন Cr3+, দেখো ক্রোমিয়াম 2+, দেখো D4 সিস্টেম, তাহলে ক্রোমিয়াম 3+ হতো D3 সিস্টেম। তো এইভাবে কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু প্রচুর কাজে লাগে। এখান থেকে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাও কিন্তু বার করতে দেয়, ম্যাগনেটিক মোমেন্টও বার করতে দেয়, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। এখানে যেমন আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা n কত হয়? 1, 2, এখানে 3টে থাকে, এখানে 4টা থাকে, এখানে 5টা থাকে, এটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এখানে কত হয়ে যায়? 4, 3, 2, 1, 0। তো তোমাকে যদি ম্যাগনেটিক মুভমেন্ট বার করতে দেয়, আমি বললাম হয়তো এই কমপ্লেক্সের ম্যাগনেটিক মুভমেন্ট বা এই কমপ্লেক্সের ম্যাগনেটিক মুভমেন্ট নির্ণয় করো, তখন তুমি আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা থেকে কিন্তু নির্ণয় করতে পারবে। তখন তোমাকে সিস্টেমটা কিন্তু অবশ্যই জানতে হবে। ফর্মুলা কি বার করার জন্য? n সমান কি হয়, মানে সরি এটা মিউ সমান কত হয়? √n ইন্টু n+2 বিএমএ ফর্মুলা ইউজ করলে তুমি কি পেয়ে যাবে? ম্যাগনেটিক মুভমেন্ট পেয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে? ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রদত্ত কোন পরমাণুর দুটি আকার একই হয়? বলছে ল্যান্থানাইট সংকোচনের জন্য কার আকার একই হয়। দেখো এটা বোঝার জন্য আমাকে একটু ভালো করে পিরিয়ড টেবিলটা একটু দেখে নিচ্ছি আমরা। দেখো প্রথমে গ্রুপ 1, 2 থাকে, তারপরে থাকে 3 নাম্বার, তারপরে থাকে 4 নাম্বার। এখানে কে থাকে? এখানে থাকে স্ক্যান্ডেনিয়াম, তারপরে থাকে ইট্রিয়াম, তারপরে ল্যান্থানাম টু লুটেসিয়াম, আর এখানে থাকে হচ্ছে তোমার তারপরে টাইটেনিয়াম, তারপরে থাকে জার্কোনিয়াম, তারপরে থাকে হফনিয়াম। এটা হচ্ছে পর্যায় সারণীর অবস্থান। ল্যান্থানাইট সংকোচন মানে কি? এই যে ল্যান্থানাম আর লুটেসিয়াম আছে না, এই ল্যান্থানাম আর লুটেসিয়াম আছে, এ কি করে এই জায়গাতে তোমার এই জায়গাতে কি হয়? ল্যান্থানাইট সংকোচনটা দেখায়। তো এই জায়গায় যে ল্যান্থানাইট সংকোচন মানে কি? যে পরিমাণে ব্যাসার্ধ হওয়ার কথা ছিল তার থেকে কমে যাচ্ছে, তাহলে এর ব্যাসার্ধ আমরা কি উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে, তাহলে এর থেকে এর বাড়া উচিত, এর থেকে এর বাড়া উচিত, কিন্তু কি হচ্ছে? এই সংকোচনের জন্য এর মানটা কমে যাচ্ছে। এর মানটা কমে গেলে এমনভাবে কমে যায় যে যখন এই জার্কোনিয়াম আর হফনিয়াম আছে না, এই দুটোর ব্যাসার্ধ কি হয়ে যায়? সমান হয়ে যায়। কি জন্য হচ্ছে? এই ল্যান্থানাম টু লুটেসিয়াম এখানে এই সংকোচনের জন্যই এই জার্কোনিয়াম আর হফনিয়ামের কি হচ্ছে? ব্যাসার্ধ সমান হচ্ছে। তাহলে এখানে কি হবে? এই জার্কোনিয়াম আর হফনিয়াম আছে, এদের ব্যাসার্ধটা কি হবে? সমান হয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে 7এরটা, CH3(2) CHCl, CH3 CH2Cl আর CH3(3) CCl যৌগের SN2 বিক্রিয়ার ঊর্ধ্বক্রম ফায়দা বলেছে। যেমন কি বলেছে? SN2 বিক্রিয়া। আগে বলে SN2 বিক্রিয়া মানে কি হয়ে থাকে বলো তো? দেখো আমরা জানি যে প্রতিস্থাপন বিক্রিয়া দু রকমের হয়, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে কি আমাদের SN2। SN1 এ কি হয়ে থাকে?
প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে যায়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে এসে অ্যাটাক করে। SN2 তে কি হয়, ব্যাক সাইডে অ্যাটাক করে গ্রুপটাকে বার করে দেয়। তার মধ্যে কি বলছে SN2 অ্যাটাক, তাহলে SN2টা কখন ভালো হবে, যখন ব্যাক সাইড থেকে অ্যাটাকটা করবে, সে ব্যাক সাইডে যদি অ্যাটাকটা আমার ভালো হয়, ব্যাক সাইডে অ্যাটাক কখন ভালো হবে, যে ব্যাক সাইডে গ্রুপগুলো কি থাকে, কম পরিমাণে থাকে বা ছোটো ছোটো গ্রুপ থাকে, তখনই সম্ভব হবে। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারগুলো লিখে নেবো, কে কে আছে দেখো এখানে। স্ট্রাকচার প্রথমে আছে আমার হচ্ছে CH, এখানে Cl, CH3, CH3। তারপরে 2 নম্বর স্ট্রাকচার কে আছে, 2 নম্বর স্ট্রাকচার আছে CH2Cl, এদিকে আছে CH3। 3 নম্বর স্ট্রাকচার কে আছে Cl, CH3, CH3, CH3। এবার অ্যাটাকটা করে কোন সাইড থেকে, ব্যাক সাইড। কার ব্যাক সাইড, যেদিকে লিভিং গ্রুপ থাকে, লিভিং গ্রুপ কে এখানে Cl হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে কি হবে, অ্যাটাকটা করবে কোন দিক থেকে, অ্যাটাকটা করবে সবসময় এই সাইড থেকে। এখন একটা হবে এখানে, এখন একটা হবে এখানে। এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই অ্যাটাকটা সম্ভব নয়, কারণ 3টে বড় বড় গ্রুপ হয়ে গেছে। তাহলে এখানে অ্যাটাকটা ভালো হবে না, এখানে সব থেকে ভালো, কারণ একটা বড় গ্রুপ আছে, এখানে দেখো দুটো বড় গ্রুপ আছে। এটা মনে রাখবে 1 ডিগ্রি, এটা হয়ে থাকে 2 ডিগ্রি, আর এটা হয়ে থাকে 3 ডিগ্রি। কার ক্ষেত্রে রেটটা বেশি হয়, SN2 এর ক্ষেত্রে সব থেকে বেশি হয় 1 ডিগ্রি, তারপর হয় 2 ডিগ্রি, তারপর হয় 3 ডিগ্রি। তাহলে সব থেকে বেশি হবে এর, তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে হবে 3 ডিগ্রি। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর সব থেকে বেশি হচ্ছে আমাদের, সব থেকে বেশি হবে 1, তারপরে হবে সব থেকে বেশি হবে হচ্ছে 2, তারপরে হবে 1, তারপরে হবে 3। তাহলে 2, 1, 3, এটা 2, 1, 3, 2 সব থেকে বেশি, তারপরে 1, তারপরে 3। আর SN1 বললেন না, যাক উল্টোটা হতো। SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রির ক্ষেত্রে আগে হয়, তারপরে হয় 2 ডিগ্রি, তারপরে হয় 1 ডিগ্রি। তারপরের কোশ্চেন দেখো জিজ্ঞেস করেছে কি, তারপরের কোশ্চেন জিজ্ঞেস করেছে নিচের কোন যৌগটির সহিত ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন, কি বলেছে আমাকে, বলছে কার সাথে বিক্রিয়া কি উৎপন্ন হবে, ব্যাকেলাইট। আর ব্যাকেলাইট কার সাথে উৎপন্ন হয়ে থাকে, যদি ফেনলের সঙ্গে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া করে থাকি, তখন কি হয়, আমাদের ব্যাকেলাইট উৎপন্ন হয়ে থাকে। তো রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারবে মানে কি করি, ফেনলের সঙ্গে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া করে থাকি, মানে যে ফেনল এর সাথে যদি কী করি আমরা ফর্মালডিহাইডের বিক্রিয়া করে থাকি HCHO, তাহলে কী হয়ে যায় আমার ব্যাকেলাইট উৎপন্ন। মানে অ্যাকচুয়ালি এই ব্যাকেলাইটটাকে কী বলে থাকি আমরা, আবার এই ব্যাকেলাইটটাকে বলে থাকি ফেনল ফর্মালডিহাইড রেজিন বলে থাকি। মানে প্রথমে কী হয়, এই CH2 থাকে, এই CH2 কী হয়, পাশে আর একটার সঙ্গে যুক্ত হয়ে যায়, এরকমভাবে পরপর লিনিয়ার চেন তৈরি করে। এখানে কী হয়, আরও CH2 থাকে, এদিকে কী থাকে, আরও CH2 থাকে, এরকম করে হোল N হয়ে থাকে। এই CH2টা কী করে, পাশের আরেকটা বেঞ্জিনের সঙ্গে যোগ থাকে, এরকম করে কী হয়, এরকম করে তোমার ফেনল ফর্মালডিহাইড রেজিন কিন্তু তৈরি হয়ে যায়। এই দিকেও CH2 থাকে, এই দিকেও CH2 থাকে, এরকম করে কি হয়, এরকম করে N সংখ্যক যুক্ত হয়ে করে ফেনল ফর্মালডিহাইড রেজিন কিন্তু এখানে থাকে। এর ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে, এখানে কি হয়, এটাকে বলছি আমরা ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট। তাহলে কি হয়, কার সাথে রিঅ্যাকশন করছে মনে রাখবে, যদি কি হয় ফেনলের সাথে ফর্মালডিহাইড, দেখো HCHO এর বিক্রিয়া কি হবে, ফেনল ফর্মালডিহাইড রেজিন বা ব্যাকেলাইট উৎপন্ন হয়। এটা ব্যাকেলাইটের স্ট্রাকচার। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না। মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা আমরা কাকে শনাক্ত করতে পারি, অ্যাকচুয়ালি আমরা দেখো মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা শনাক্ত করে থাকি আমরা NO2 গ্রুপকে। NO2 গ্রুপে শনাক্ত করার জন্য দুটো পরীক্ষা ছিল, একটা বিজারণ, একটা মুলিকেন বার্কার। বিজারণটা কখন করি আমরা, যখন ওখানে কি থাকে, যখন ওখানে কোনো রকম কোনো NH2 গ্রুপ থাকবে না, তখন আমরা বিজারণটা করতে পারি। আর মুলিকেন বার্কার কখন করতে পারি, যখন ওখানে কোনো রকম কোনো CHO গ্রুপ থাকবে না, তখন আমরা মুলিকেন বার্কার করতে পারি। তাহলে জিজ্ঞেস করছে মুলিকেন বার্কার দ্বারা শনাক্ত করা যায় না, কাকে করা যাবে না, যদি আমরা মুলিকেন বার্কারকে এই গ্রুপটাকে শনাক্ত করতে যাই, এই দেবে, এ শনাক্ত করতে দেবে না কেন, কারণ যে CHO গ্রুপটা আছে না, এই CHO গ্রুপটা তখন কি করবে, ওই মুলিকেন বার্কার পরীক্ষায় ছাড়া দিয়ে দেবে, এই NO2 কিন্তু তখন দেবে না। তাহলে এটা কি হবে, এখানে মুলিকেন বার্কার পরীক্ষা শনাক্ত করা যায় না, অপশন বি। তারপরে বলেছে দেখো নিচের কোনটি কেন্নিজের বিক্রিয়া ছাড়া দেবে, কি বলেছে, কেন্নিজের বিক্রিয়া ছাড়া দেবে। কেন্নিজের বিক্রিয়া কি জানি আমরা, যে সমস্ত অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না, তারা কি করে কেন্নিজের বিক্রিয়া অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে কি হয়, একজনের অ্যাসিড হয়, আরেকজন কি হয়, আরেকজনের উৎপন্ন করে অ্যালকোহল। যার সক্রিয়তা বেশি তার অ্যাসিড হবে, যার সক্রিয়তা কম তার অ্যালকোহল হবে। তাহলে এখানে দেখো কার মধ্যে আলফা হাইড্রোজেন, আমরা আলফা হাইড্রোজেন খুঁজতে হবে, যদি আলফা হাইড্রোজেন না থাকে তখনই সম্ভব। তাহলে দেখো আলফা হাইড্রোজেন কি করে বার করি আমরা, এই যে গ্রুপটা আছে না, এই যে অ্যালডিহাইড গ্রুপ, আমি তোমাকে যদি বলে থাকি হয়তো CH3COH, এই যে গ্রুপটা আছে এর রেসপেক্টে যে পরের কার্বনটা, মানে এই কার্বনটাকে বলছি আমরা কি আলফা কার্বন, আর এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে কি বলছি আমরা আলফা হাইড্রোজেন। এখানে যদি আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, ও কিন্তু কেন্নিজের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে দেখতে হবে কে কেন্নিজের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এই যে যৌগটা আছে দেখো, এই যৌগের স্ট্রাকচারটা খুলে লিখলে বুঝতে পারবে। আমি যদি লিখি COH, ওটা CH3 আছে, 3টা CH3 আছে, দেখো 1টা 2টা আর 3টা। এবারে দেখো এর রেসপেক্টে পরের কার্বন কোনটা, এটা হচ্ছে পরের কার্বন, এটাকে আমরা কি বলছি তাহলে আলফা কার্বন। এখানে কোনো হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন নেই, মানে এখানে হাইড্রোজেন না থাকলে সে কি করবে, সে কিন্তু কেন্নিজের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এখন উত্তর হবে কি CH3 CCHO কি করবে, এই কেন্নিজের বিক্রিয়ায় সাড়া দেবে বা অংশগ্রহণ করবে। তারপরে দেখো 11 কোশ্চেনটি কি বলেছে, নিচের কোন ক্ষারকটি RNA তে থাকে না, কি বলেছে, নিচের কোন ক্ষারকটি RNA তে থাকে না।
মানে আরএনএ তো থাকে না, কে আরএনএ তো থাইমিন থাকে না, ওখানে কি থাকে থাইমিনের জায়গায় কে থাকে ইউরাসিল থাকে। আর ডিএনএ থেকে থাকে না, ডিএনএ তো থাকে না ইউরাসিল, ওর জায়গায় থাকে থাইমিন। থাইমিন আর ইউরাসিলটি কি করে অল্টারনেট করে, ভালো করে মনে রাখবে। এখন আরএনএর জন্য জিজ্ঞেস করেছে, পরে ডিএনএর জন্য জিজ্ঞেস করতে পারে, তা তোমরা কিন্তু দুটোই মনে রাখবে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে প্রদত্ত কোনটি একটি কৃত্রিম রবার নয়। কৃত্রিম রবার যে বুনাইন নিওপ্রিন এরা সবাই কি হয়ে থাকে কৃত্রিম রবার হয়ে থাকে। এই যে বলেছে না নোভোলাক এ কিন্তু কৃত্রিম রবার হয় না, এটা কি হয়ে থাকে, এই যে আমরা একটুকে পড়লাম না ফেনল ফর্মালডিহাইড রেজিন, এই যে এটা দেখো কি হয়েছে, এই যে চেনটা আছে, চেনটা যদি এরকম ধরো আড়াআড়ি আছে, এই চেনটা এইভাবেও আছে, এভাবেও আছে, নিচেও আছে, সাইডেও আছে, চারদিকে আছে, এরপরে চেনটা যদি এই নিচটা না থাকতো, ধরো চেনটা কোনো লম্বা লম্বা বরাবর যাচ্ছে, তখন যে পলিমারটা পেতাম তাকে আমরা বলছি নোভালাক, তাকে আমরা কি বলছি নোভালাক, ও কিন্তু কৃত্রিম রবার নয়। তাহলে এখানে কি হবে নোভালাক হবে উত্তর। তারপরে দেখো কি জিজ্ঞেস করেছে সোডিয়াম বেনজয়েড কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষণের জন্য, আমরা কি করে থাকি সোডিয়াম বেনজয়েডকে আমরা ব্যবহার করে থাকি। তারপরে জিজ্ঞেস করতে দেখো যে পাকস্থলিতে অ্যাসপিরিন আর্দ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন হয় কি। এই যে অ্যাসপিরিন আছে না, অ্যাসপিরিনকে জন্য একটা কোশ্চেন পড়ে তোমরা দেখবে, অ্যাসপিরিনকে খালি পেটে খাওয়া উচিত নয় কেন। অ্যাসপিরিনকে খালি পেটে খেলে কি হয়, ওখান থেকে স্যালিসাইলিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা কি করে আমাদের পেটের যে পাকস্থলী আছে না, ওই পাকস্থলীকে ক্ষত ধরিয়ে দেয়, ওখানে কি হয় ঘা করে দেয়, ওই জন্য খালি পেটে অ্যাসপিরিন খেতে কি করে বারণ করে। তাহলে অ্যাসপিরিনের আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন করবে, এখানে উৎপন্ন করবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ওই জন্য অ্যাসপিরিনকে খালি পেটে খেতে বারণ করে থাকে। তাহলে আমরা দেখো এমসিকিউ যে 14টা এমসিকিউ থাকে, 14টা এমসিকিউ আমরা কিন্তু সলভ করে নিয়েছি। এরপরে আমরা কি যাবো 1 নম্বরের কোশ্চেনগুলো। এক নম্বর কোশ্চেন ফার্স্ট কি বলেছে যে প্রদত্ত অর্ধকোষ বৃক্কাটির যথাযথ নার্স সমীকরণ লিখো। আমাকে কি বলেছে এই বৃক্কাটির জন্য নার্সের সমীকরণ লিখতে বলেছে, তো নার্সের সমীকরণ লিখবো। নার্সের সমীকরণ আমরা কি জানি যে কি হয় ই সমান E0, E0 কি হয়ে থাকে যেটা রিঅ্যাকশনটা করে এখানে কে করছে Cr2O7 2 মাইনাস থেকে Cr3+, তাহলে কি লিখবো আমরা যে Cr3+ অবলিক Cr2O7 2 মাইনাস। এবারে কি হয়ে থাকে তোমাকে তো উষ্ণতা বলে দেয়নি, যদি উষ্ণতা 25 ডিগ্রি বলে দিত তখন আমি কি করতাম ওই মানটাকে 0.05 নিয়ে লিখতে পারতাম, যেহেতু উষ্ণতা বলে দেয়নি তাই আমি কি কিন্তু এখন RT/NF দিকে লিখবো। তাহলে কি হবে মাইনাস RT/NF। এন মানে কত, এখানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কত ইলেকট্রন ট্রান্সফার হয়েছে দেখো 6টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে কত হবে 6F। এবার কি করবো আমরা ln আমরা কি জানি এই সাইডটার ভর অ্যাক্টিভ মাস ডিভাইডেড বাই এই সাইডের অ্যাক্টিভ মাস, তাহলে কে আছে Cr3+, আগে 2 আছে মানে স্কোয়ার হবে, আর এখানে কে আছে H2O, তাহলে কি হবে H2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই কি হবে ডিভাইডেড বাই কে আছে এখানে Cr2O7 মাইনাস 2 ইন্টু কে আছে এখানে 14H+ ইন্টু H+ টু দি পাওয়ার 14। এবার আমরা কি জানি এই যে H2 এর অ্যাক্টিভ মাসটা 1 হয়ে যায়, তাহলে এই ইকুয়েশনটা রিপ্লেস করে কি পাবো আমরা E0 Cr3+ অবলিক Cr2 মাইনাস 2 মাইনাস RT/6F। কেউ এলএনটাকে লগ হিসাবে লিখতে পারো, তখন এখানে সামনে একটা 2.303 ফ্যাক্টর কিন্তু চলে আসবে, তাহলে কি হবে এখানে Cr3+ ডিভাইডেড বাই Cr2O7 2 মাইনাস ইন্টু H+ টু দি পাওয়ার 14। এটা হবে কি আমার এর জন্য নানস্টের সমীকরণ। তারপরে দেখো কি বলেছে 1 মোল PO4 3- আয়নের আধানের পরিমাণ কত। কি বলেছে 1 মোল PO4 3-, যখন 1 মোল বলে দেবে না তখন বার করা খুব ইজি, তখন কি করবে এই যে আয়নটা দেবে ওর মাথায় যত চার্জ থাকবে তত ফ্যারাডে তড়িৎ কি হবে উৎপন্ন হবে, তত পরিমাণে কি হবে আমার তড়িৎ উৎপন্ন হবে, বা তত আয়নের আধানের মান কি হবে তত পরিমাণে হবে। এখন কত আছে দেখো PO4 3- মানে -3 আছে, তাহলে কত হবে এখানে 3 ফ্যারাডে, মানে কত 3 গুণিত 96,500 কুলম। এত পরিমাণে কি হবে এত পরিমাণে আধানের পরিমাণ হচ্ছে 3F বা 3 গুণিত 96,500 কুলম। যদি এখানে 1 মোল O-2 দিত তাহলে কিন্তু কি হতো তখন 2 ফ্যারাডে হতো, যদি আমি N3- দিতাম তখন কিন্তু 3 ফ্যারাডে হতো। 1 মোল অ্যালুমিনিয়াম 3+ দিলে কিন্তু 3 ফ্যারাডে হতো। এবার আমি যদি 1 মোলের জায়গায় চেঞ্জ করে দিই তখন তুমি যে গ্রামটা দেবে গ্রামটাকে মোলে কনভার্ট করবে, দিয়ে মোল থেকে চার্জটা বার করতে পারবে। তারপর দেখো 2 এর কোশ্চেন কি বলেছে একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম ও সংকেত। প্রথম কথা জিজ্ঞেস করেছে কি একটা ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ মানে কি, মানে দেখো ধরো কোনো তরল আছে, আমি বাইরে থেকে আমার একটা পদার্থকে অ্যাড করলাম, সে যদি কি করে ওই যে তরলটা আছে তরলের পৃষ্ঠটানটাকে যদি কমিয়ে দেয় সেই ধরনের পদার্থকে আমরা কি বলবো, যে পদার্থ বাইরে থেকে যোগ করার কারণে পৃষ্ঠটানটা কমছে ওই বাইরের পদার্থটাকে বলবো আমরা হচ্ছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। এবার পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বিভিন্ন রকম হয়ে থাকে, কি হয়ে থাকে ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে, আর একটা নিউট্রাল হতে পারে। এবার ক্যাটায়নিক অ্যানায়নিক নিউট্রাল তোমাকে জিজ্ঞেস করেছে কি ক্যাটায়নের নাম ও সংকেত। তোমরা একটু দেখো ক্যাটায়নের নাম ও সংকেত কি হয়ে থাকে। এই যৌগটা আছে ক্যাটায়নিক ক্ষেত্রে নামটা কি হয়ে থাকে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। কি বলছি সিটাইল
ট্রাই মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সংকেত কি হয়ে থাকে? C16H33NCH3 এখানে হয় প্লাস আর বাইরে কি হয় Cl মাইনাস। এটা হচ্ছে কি সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে কি ক্যাটায়নিক পৃষ্ঠতলীয় পদার্থ, কারণ এখানে দেখো কে আছে পজিটিভ চার্জ আছে না, ওই জন্য কি বলছি এটাকে ক্যাটায়নিক বলছি। আর অ্যানায়নিক কি হয়ে থাকে? সোডিয়াম স্টিয়ারেট। কি বলছি আমরা? সোডিয়াম স্টিয়ারেট। ওর সংকেতে কি হয়ে থাকে? C17H35COO Na+। ওটা হচ্ছে কি সোডিয়াম স্টিয়ারেট, ওটাকে বলছি আমরা অ্যানায়নিক পৃষ্ঠতলীয় সক্রিয় পদার্থ আর তার সংকেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন, NiCO4 জটিল যৌগে Ni এর স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান কত? তাহলে আমাকে দিয়েছে কি NiCO4। দেখো কি বার করতে দিয়েছে আমাকে? স্পিন অনলি চুম্বক ভ্রামক। একটু আগে চুম্বক ভ্রামক বার করলাম, তাহলে আমাকে প্রথমে কি নির্ণয় করতে হবে? জারণ অবস্থা। এখানে জারণ অবস্থা কত নিকেলের আমি জানি না, তাহলে নিকেলের X ধরে নেবো। এবারে সিও মানে এখানে কোবার্ন না, সিও মানে হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড। তাহলে কি এখানে কার্বন মনোক্সাইড কত হয়ে থাকে? চার্জ 0 হয়ে থাকে। X + 0 সমান কত? বাইরে চার্জ 0 মানে 0, মানে জারণ অবস্থা কত আছে? নিকেল 0। একটু আগে দেখো তোমাদেরকে বললাম নিকেল 2+ কত সিস্টেম হয়ে থাকে? নিকেল 2+ হয় D8 সিস্টেম। তাহলে আমরা জানি কি হয় যে নিকেল 2+ হচ্ছে D8 সিস্টেম। নিকেল 2+ যদি D8 হয়ে থাকে তাহলে নিকেল 0 কত সিস্টেম হবে? নিকেল 0 হবে D10 সিস্টেম। D10 সিস্টেম মানে কি? ডি এ 5টা ঘরে 10টা ইলেকট্রন আছে, মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে কত? 0। অতএব এখানে লিখবে যে নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন বা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন n সমান কত? 0। n সমান যদি 0 হয় তাহলে মিউ সমান কত হবে? মিউ সমান হবে 0 Bm বা 0 বোর ম্যাগনেটন। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে এর ক্ষেত্রে কত হবে? স্পিন অনলি চুম্বক ভ্রামকের মান 0 বোর ম্যাগনেটন। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি ল্যান্থানাইড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আমাকে বলেছে কি ল্যান্থানাইড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কি করব? ল্যান্থানাইড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখব। ওই ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s 2। এটা হচ্ছে কি ল্যান্থানাইড। যারা কি হয়? যারা ল্যান্থানাইড হয়ে থাকে তাদের ইলেকট্রন বিন্যাস। আর অ্যাক্টিনাইড হলে কি হয়ে থাকে? 5f 1 থেকে 14, 6d 0 থেকে 1, 7s 2। এটা হচ্ছে কি যদি অ্যাক্টিনাইড হয়ে থাকে এটা অ্যাক্টিনাইড, এটা ল্যান্থানাইড। আর ডি এর ক্ষেত্রে মনে রাখবে কত হয়ে থাকে? n-1 d 1 থেকে 10, NS 1 থেকে 2। এটা যদি ডি ব্লক এলিমেন্ট হয়ে থাকে এই ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস। এই তিনটা ইলেকট্রন বিন্যাসই তোমরা দেখবে, কিন্তু তিনটাই ইম্পর্টেন্ট। এবার এই দুটোকে অনেক সময় ল্যান্থানাইড অ্যাক্টিনাইডকে আমরা জেনারেল হিসাবেও লিখতে পারি। তখন কি লিখি আমরা? তখন আসে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1, NS 2। এটা হচ্ছে কার জন্য পাই আমরা? এফ ব্লকের জন্য আমরা এটা পেয়ে থাকি। তাহলে এন ব্লক ডি ব্লকের জেনারেল এটা, এফ ব্লকের জেনারেল এটা। ল্যান্থানাইড জিজ্ঞেস করলে এটা লিখবে, অ্যাক্টিনাইড জিজ্ঞেস করলে এটা লিখবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো জিজ্ঞেস করেছে টিংচার অফ আয়োডিন কাকে বলে? কি বলেছে? টিংচার অফ আয়োডিন অ্যালকোহল ও জল মিশ্রিত I2 2 থেকে 3% দ্রবণকে টিংচার অফ আয়োডিন বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টিংচার অফ আয়োডিন কি জিজ্ঞেস করছে? কি এই টিংচার অফ আয়োডিন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালো করে দেখবে। টিংচার অফ আয়োডিন কোনটাকে বলছি আমরা? বলছে অ্যালকোহল ও জলের মিশ্রিত I2 2 থেকে 3% দ্রবণকে আমরা কি বলছি? টিংচার অফ আয়োডিন। এমনিতে আয়োডিন কি হয়? অ্যান্টিসেপ্টিক প্রকৃতির হয়ে থাকে, ওই জন্য আমরা এটাকে অ্যান্টিসেপ্টিক ধর্ম হিসাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এটা ছিল আমাদের এই কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছে নেক্সট কোশ্চেন? আমরা দেখো তোমাদের 1 নম্বর যে কোশ্চেনগুলো ছিল ওগুলো হয়ে গেছে। এরপর দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো শুরু হচ্ছে। 2 নম্বর কোশ্চেনে ফার্স্ট কি বলেছে? ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে এরকম যে 0.1 মোলাল ইউরিয়ার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত? হিমাঙ্ক আমাকে জিজ্ঞেস করেছে। আমরা কি জানি যে কোনো দ্রাবকে যদি কি হয়, কোনো দ্রাবকে যদি আমরা দ্রাবক যোগ করি হিমাঙ্কের কি হয়? অবনমন হয়। তার ফর্মুলা কি জানি? যে ডেল্টা টিএফ সমানে কি হয় আমাদের? KF ইন্টু স্মল m। এটা হচ্ছে আমার ফর্মুলা। এরপর দেখো এটা হচ্ছে অবনমন কত পরিমাণে কমেছে। কেএফটা কি? এই ধ্রুবকের মান, আর এমটা হচ্ছে কত মোলাল দেওয়া আছে, মান দেওয়া আছে। তাহলে কেএফ এর মান কত? 1.86 আর এম এর মান কত? 0.1। তাহলে মানটা কত আসছে? 0.186। এইটা হচ্ছে কি আমার ডেল্টা টিএফ।
এবারে দেখো জলীয় দ্রবণের হিমাঙ্ক কত আমাকে জিজ্ঞেস করেছে। এমনি দেখি ডেল্টা টিএফ সমান কি হয়ে থাকে, হিমাঙ্কের অবনমন হয় তো মানে টিএফ মাইনাস টিএফ প্রাইম, এটাকে আমরা কি বলে থাকি, ডেল্টা টিএফ বলে থাকি। আগে কতটা ছিল, এখন বর্তমানে কতটা হয়েছে, বিয়োগ করলে তো আমরা অবনমনটা পাবো, তাহলে এটা হচ্ছে ডেল্টা টিএফ। তাহলে এমনিতে কি জানি জলের হিমাঙ্ক কত হয়ে থাকে 200, আমরা কি জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়ে থাকে। তাহলে করতে পারি যে 273 মাইনাস টিএফ প্রাইম সমান কি পাবো 0.186, এটা আমরা পেয়ে যাবো। এরপর আমরা এখান থেকে বার করতে পারি যে টিএফ প্রাইম সমান কী হবে, টিএফ প্রাইম সমান বিয়োগ করলে পেয়ে যাবে যে 273 মাইনাস 0.186 এত কেলভিন। তো এখান থেকে বিয়োগ করবে, বিয়োগ করলে কত আসবে 4.8.272 কেলভিন। এটা হচ্ছে আমরা এত কেলভিন হবে কি ওই হিমাঙ্ক। এটাকে সেন্টিগ্রেডে কনভার্ট করার জন্য কী করবে, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলে 273 কেলভিন করে দিলে কী হবে সেন্টিগ্রেডে চলে আসবে। এটা যদি সেন্টিগ্রেডে করতে যাই আমি কত আসবে, তাহলে 272.814 মাইনাস 273 এটা করলে আসবে মাইনাস 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সারটা এখানেও রাখতে পারো, অ্যান্সারটা তোমরা এখানেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি কেলভিনে রাখতে চাও কেলভিনে রাখতে পারো, ডিগ্রি সেন্টিগ্রেড চাইলে ডিগ্রি সেন্টিগ্রেডও কিন্তু আমরা রাখতে পারো। এটি ছিল কি এর হিমাঙ্ক। তারপর নেক্সট কোশ্চেন দেখো, মানুষের লোহিত রক্ত কণিকাকে 1% NaCl এর জলীয় দ্রবণ বা 0.5% NaCl এর জলীয় দ্রবণ রাখলে কি ঘটবে। দেখো আমি তোমাদের জন্য কিন্তু উত্তরগুলো লিখে নিয়ে এসেছি, ঠিক আছে, তুমি যথেষ্ট পরিমাণে খেটেছি, তাই তোমাদের উচিত ভিডিওটা লাইক করা এবং কি ভিডিওটা কমেন্ট করা, এবং অবশ্যই কমেন্টে বলে ভিডিওটা কেমন লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেওয়া। তোমরা কি করবে, ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইনস্টাগ্রাম যা এখন ইউজ করো সেখানে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগছে বা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর ভিডিও লাস্ট অবধি দেখো, পুরো 70 নম্বর সলিউশন কিন্তু আমি করে দিয়েছি। যে কোশ্চেন একটু বড় আছে না সেগুলো আগে থেকে লিখে দিয়েছি, কারণ হচ্ছে আমি যদি আগে থেকে না লিখে দিই না, এখানে যদি লিখতে শুরু করি সময় কিন্তু অনেকটা লেগে যাবে, তখন হয়তো দেখা গেলো ভিডিওটা 2 ঘন্টার হয়ে গেল, তোমাদেরও সময়টা নষ্ট হবে। তাই তোমরা কি করবে, পজ করে এখানে ভিডিওটা কিন্তু দেখে নেবে, লিখে নেবে জায়গাটা। দেখো লোহিত রক্ত কণিকাকে 1% NaCl দ্রবণে রেখেছি আর 0.5% NaCl দ্রবণে রেখেছি, তাহলে কি ঘটনা ঘটবে। দেখো এমনিতে লোহিত রক্ত কণিকা আছে না, ওর গাঢ়ত্ব হচ্ছে কত 0.84%, ওর গাঢ়ত্ব কত হয়ে যাবে 0.84%। এবার 1% NaCl দ্রবণ রাখলে কি হবে, ওর সাপেক্ষে দ্রবণটা হাইপারটনিক হয়ে যাচ্ছে। আর হাইপারটনিক হওয়ার হলে কি হয় আমরা কি হয় জানি যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, ওই লোহিত রক্ত কণিকা আছে না, ওর ভিতরে গাঢ়ত্ব, ওর ভিতর থেকে কি হবে, ওর ভিতর থেকে যে কোষীয় তরলটা আছে ওই কোষীয় তরলটা বেরিয়ে চলে আসবে। আর বেরিয়ে কি হবে, লোহিত রক্ত কণিকা আমার সংকুচিত হয়ে যাবে। আর 0.5% রাখলে কি হবে, তার সাপেক্ষে দ্রবণটা কি হচ্ছে, হাইপোটনিক দ্রবণ হয়ে যাচ্ছে। আর হাইপোটনিক দ্রবণ হলে কি ঘটনা ঘটে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, ওই ওখানে কি হবে, এই 5% দ্রবণ NaCl দ্রবণ রাখলে ওই লোহিত রক্ত কণিকার মধ্যে কি হবে, ওই বাইরে থেকে তোমার জলীয় দ্রবণ প্রবেশ করবে। আর বাইরে থেকে জলীয় দ্রবণ প্রবেশ করলে কি হবে, তখন কণাটা এরকম ফেলে ফুঁপে, তখন কি হবে আস্তে আস্তে ফেপে উঠবে। আর ফেপে উঠলে কি হবে, কণাটা আস্তে আস্তে স্ফীত হবে, এবং স্ফীত হলে কণাটা একটা সময় কি হবে ফেটে যাবে। এটাকে আমরা হিমোলিসিসও বলে থাকি, এটা কি বলে থাকি, হিমোলিসিসও আমরা বলে থাকি। তাহলে এখানে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যে না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু বুঝিয়ে দেবো। এই যে তোমাদের শুরু হয়েছে এবিটি টেস্ট পেপারের সিরিজ, এই টেস্ট পেপারের সিরিজ প্রতি সপ্তাহে 2টো করে আসবে, একটা সপ্তাহের প্রথম দিকে, একটা সপ্তাহের শেষের দিকে আসবে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে কন্টিনিউ যুক্ত থাকো। শুধু কেমিস্ট্রি না, এখান থেকে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, সমস্ত সাবজেক্টের, সায়েন্সের এই 6টা সাবজেক্টের তোমরা কিন্তু কী পাবে, সলিউশন এখান থেকে পাবে এবিটিএ টেস্ট পেপারে। তোমাদের উচিত সাবস্ক্রাইব করা আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা। দেখো তারপরটা কি বলেছে যে AS2S3 সলের তঞ্চনের জন্য 0.15 LCl3, 15 মোলার LCl3 এবং 0.1 মোলার NaCl এর মধ্যে কোনটি বেশি কার্যকরী এবং কেন। তো দেখো এই সলটা কি প্রকৃতির সল, এই যে সলটা দেওয়া আছে না, এই যে তোমার AS2S3, এই সলটা হচ্ছে ঋণাত্মক প্রকৃতির। কি বলছে এটাকে, ঋণাত্মক প্রকৃতির। আর ঋণাত্মক প্রকৃতির সলের জন্য তঞ্চন করবে কে, ধনাত্মক আধান। কাকে দিয়েছি আমি, একবার দিয়েছি AlCl3 আর আবার কাকে দিয়েছি NaCl। এখানে কে আছে, এখান থেকে পাবো আমরা Al3+, এখান থেকে পাবো হচ্ছে আমরা Na+। এবার কার মধ্যে চার্জের পরিমাণ বেশি, Al3+। সুলজাহাটি নিয়ম কি বলে, যার মধ্যে চার্জের পরিমাণ বেশি থাকবে সে কি হবে, তার ক্ষেত্রে তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তাহলে Al3+ এর ক্ষেত্রে কি হবে, তঞ্চন ক্ষমতা বেশি হবে, ওই জন্য Na+ অপেক্ষা কি হবে, AS2S3 সলের তঞ্চনের জন্য LCl3 কি হবে, বেশি কার্যকরী হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে নেক্সট কোশ্চেনে, যে
XeO2F2 যৌগে Xe সংকরায়ন আর তার গঠনাকৃতি। দেখো যখন এরকম টাইপের যৌগ দেবে না, সংকরণ নির্ণয় করার জন্য তোমার ক্লাস 11-এ সেই H সমান হাফ ইন্টু একটা ফর্মুলা শিখেছে, কোনো ফর্মুলা কাজে লাগবে না, একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ওই শর্ট ট্রিক ইউজ করবে, যে কোনো যৌগের তোমরা কী করতে পারবে, সংকরণ নির্ণয় করতে পারবে আর স্ট্রাকচার নির্ণয় করতে পারবে। তো চলো আমরা শর্ট ট্রিকটা দেখে নিই। যখন যৌগ দিয়ে দেবে আর বলবে যে সংকরায়ন স্ট্রাকচার নির্ণয় করো, ফার্স্ট খুঁজে নেবে ওখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে। কেন্দ্রীয় পরমাণুকে যে সব থেকে কম পরিমাণে থাকে তাকে আমরা কি বলছি, কেন্দ্রীয় পরমাণু বলছি। এখানে দেখো XeO2F2, Xe একটা আছে, মানে Xe হচ্ছে কে, কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কে, Xe। জ্যানোনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তোমাকে শুধু বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে এটা জানতে হবে। তাহলে জ্যানোনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 8টা, 2 2 4 2 6 2 8, 8টা ইলেকট্রন হয়ে গেল, এই 8টা ইলেকট্রন আছে। এবার মনে রাখবে ফ্লোরিন কি বন্ড করে থাকে, ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন সবাই সিঙ্গেল বন্ড করে, অক্সিজেন কি করে, ডাবল বন্ড করে থাকে। তাহলে ডাবল বন্ড করার জন্য কটা ইলেকট্রন লাগবে, 2টো ইলেকট্রন লাগবে, আর সিঙ্গেল বন্ড করার জন্য লাগবে একটা ইলেকট্রন। তাহলে এখানে কি করবে, এখান থেকে তোমার যখন অক্সিজেন যাবে, কটা অক্সিজেন আছে, 2টো, তাহলে অক্সিজেন কি করবে, 2টো বন্ড নিয়ে নেবে। আর ফ্লোরিন কি করবে, 2টো ফ্লোরিন আছে তাই কি করবে, 2টো ফ্লোরিন 2টো বন্ড করবে। এরকম বার করতে পারবে। আমরা কি জানি, যে কোনো জায়গায় একটা বন্ড থাকে সেটা সিগমা হয়, 2টো থাকলে একটা সিগমা একটা পাই, আর 3টে থাকলে একটা সিগমা 2টো পাই। তাহলে এখানে কটা সিগমা বন্ড আছে, একটা সিগমা একটা সিগমা, একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই। আর লোন পেয়ার কটা আছে, 2টো ইলেকট্রন মিলে একটা লোন পেয়ার হয়ে থাকে। তাহলে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলে কটা হচ্ছে, দেখো কটা সিগমা হচ্ছে, 1 2 3 4, তাহলে হচ্ছে 4 সিগমা প্লাস 1 লোন পেয়ার। আমরা বার করে নিতে পারলাম। সংখ্যা কত বেরোচ্ছে, 5। 5 হলে সংকরায়ন কি হয়, sp3d। 5 হলে সংকরায়ন কি হয়, sp3d। 2 হলে হয় sp, 3 hole হয় sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2। এবার দেখো 4টা সিগমা একটা লোন পেয়ার, তাহলে কি স্ট্রাকচার হবে, Xe এখানে থাকবে, লোন পেয়ারটা থাকবে এই বরাবর। এবারে থাকবে কি, আমাকে অক্সিজেন, অক্সিজেন, এখানে হবে ফ্লোরিন, এখানে হবে ফ্লোরিন। এটা হচ্ছে কি XeO2F2 কি হবে স্ট্রাকচার। তোমরা স্ট্রাকচারটাকে এভাবে দেখাতেও পারো। এটা হচ্ছে কি এর, এটা হচ্ছে কি স্ট্রাকচার, এরকম ডট 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 করে দেখালে আরো ভালো বোঝা যায়। এটা হচ্ছে কি Xe। এটা কি স্ট্রাকচার হয়ে থাকে, ট্রাইগোনাল বাইপিরামিডাল বলে থাকে, কিন্তু লোন পেয়ার চলে এসেছে। এই স্ট্রাকচার নাম বলছি কি, আমরা এটাকে বলছি আমরা সি স স্ট্রাকচার বলে। কি বলে আমরা, সি স বা বিকৃত ট্রাইগোনাল বাইপিরামিডাল, বিকৃত ট্রাইগোনাল বাইপিরামিডাল বলতে পারো, বা সি স স্ট্রাকচার ওকে বলতে পারো। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, SO2 জলীয় দ্রবণে লাল ব্রোমিন জল যোগ করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লিখো। তাহলে কি করেছি আমরা, SO2 এর সাথে ব্রোমিন জল যোগ করেছি, SO2 দ্রবণে কি করেছি, ব্রোমিন জল যোগ করেছি। তাহলে এখানে দেখো SO2 প্লাস Br2 প্লাস H2, এটা যখন আমরা দ্রবণে জল জল যোগ করি না তখন কি হয়ে থাকে, তখন এখানে এই বিআরটা আছে না, এই বিআরটা HBr এ পরিণত হয়। আর তার সাথে কি হয়, এই যে SO2 আছে, SO2 কিসে পরিণত হয়, H2SO4 এ পরিণত, কিসে পরিণত হয়, H2SO4। ব্যালেন্স করো, Br2 মানে এখানে কি হয়ে যাবে, 2HBr হয়ে যাবে। 4টা হাইড্রোজেন, মানে আমাকে করতে হবে কি, আমরা এখানে 2H2 যদি করি তাহলে 2H2SO4 আমাকে হয়ে গেছে, দেখো ব্যালেন্স হয়ে গেছে। এটা হচ্ছে তাহলে ব্রোমিনের জলীয় দ্রবণে SO2 যোগ করলে কি হয়, এই যে ব্রোমিন আছে না, ব্রোমিনটা HBr এ পরিণত হয়, আর SO2 পরিণত হয় কি, H2SO4 এ পরিণত হয়। মানে এখানে কি হচ্ছে, এই যে SO2 আছে না, এই SO2 কি হচ্ছে, SO2 থেকে H2SO4 হচ্ছে, এর জারণ অবস্থা +4, এর জারণ অবস্থা +6। তাহলে এখানে কি হচ্ছে, এর জারণ হচ্ছে, মানে কি হচ্ছে, এখানে এ জারিত হচ্ছে, আর বিআর এর জারণ হচ্ছে 0, এখানে বিআর এর -1, তাহলে বিআর 0 থেকে বিআর -1 হচ্ছে, মানে কি হচ্ছে, এখানে এ বিজারণ হচ্ছে বা এ বিজারিত হচ্ছে। যার জারণ হয় সে জারিত হয়, যার বিজারণ হয় সে বিজারিত হয়, আর যার জারণ হয় সে বিজারক পদার্থ। এই জিনিসটা ভালো করে মনে রাখবে তোমরা। দেখো জারণ সংখ্যা বাড়লে কি হয়, জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ, বোঝা গেছে। যার জারণ হয় সে হচ্ছে বিজারক পদার্থ, আর যার জারণ হয় সে নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে। জারণ, জারিত, বিজারক পদার্থ, জারণ, জারিত, বিজারক পদার্থ, এটা ভালো করে মনে রাখবে, তাহলে আর গুলাবে না। তাহলে এখানে দেখো এর কি হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে কি হয়েছে, জারণ হয়েছে, মানে এর জারণ রিয়েকশন হয়েছে, এ জারিত হয়েছে, আর এই পদার্থটা কি হবে, এই পদার্থটা হবে আমার বিজারক পদার্থ, বিজারক পদার্থ হবে। এটা বুঝতে পেরেছো কি ঘটে, সমীকরণ সহ লিখো, এটা হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, CrCl2En এর হোল 2 প্লাস জটিল আয়নটির সিস ও ট্রান্স গঠনাকৃতি দেখাও, আর এদের মধ্যে কোনটি আলোক সক্রিয়, এটা আমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা কি দেখবো, এখানে এর মধ্যে আগে সিস আর ট্রান্সটা আঁকবো। তো দেখো সিস ট্রান্স কখন পাই আমরা, যখন সব গ্রুপগুলো কি হয়, সব গ্রুপগুলো সিস ফর্মে দেখো তখন সিস হয়, আর যদি কোনো একটা ট্রান্সে চলে আসে তখন সেটা ট্রান্স হয়ে যায়। এবার এখানে কি আছে দেখো, এটা হচ্ছে 2 2 4 2 6, এটা হচ্ছে অক্টাহাইড্রাল কমপ্লেক্স, মানে দেখতে কেমন হবে, Cr। এবারে আমাকে সিস আঁকতে হবে, সিস আঁকার জন্য প্রথমে কি করবো আমরা, এটা হচ্ছে আমার অক্টাহাইড্রাল কমপ্লেক্স, Cr আছে, প্রথমে কি করবো আমরা, সিস আঁকবো।
এখানে হবে সিএল, এখানে হবে সিএল। এটা হয়েছে আমার কি, এটা হয়েছে আমার এটা হচ্ছে কি আমার এই যে স্ট্রাকচারটা আছে এটাকে বলছি হচ্ছে আমরা কি সিস, এটাকে বলছি আমরা সিস। এরপর আমরা কি করব, আমরা ট্রান্স আঁকবো। ট্রান্স মানে কি হবে দেখতে তখন, সিআর এনএন মানে হচ্ছে ইথিলিন ডাইমিন, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি এনএন ইথিলিন ডাইমিন। উপরে একটা সিল যাবে, নিচে একটা সিল যাবে। এখানে দেখো দুটো সিল কি বরাবর ছিল, এ বরাবর আছে মানে সিসে আছে। এখানে দুটো দেখো দুটো সিল এন্ডে আছে মানে কিসে আছে, ট্রান্সে আছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি আমার, এটাকে বলছি আমরা ট্রান্স, এটাকে বলছি আমরা সিস। আশা করি সিস আর ট্রান্স বুঝতে পেরেছো। এবার জিজ্ঞেস করছে তার মধ্যে কোনটি আলোক সক্রিয় হবে। দেখো আলোক সক্রিয় বোঝার জন্য কি করি আমরা, আলোক সক্রিয় বোঝার জন্য করি যার কার মধ্যে সিগমা প্লেন আছে না, কার মধ্যে সিগমা প্লেন নেই। সিগমা প্লেন মানে হচ্ছে এমন একটা প্লেন যে প্লেনটা কি হবে, যে প্লেনটা গেলে দুটো জিনিস দুভাগে ভাগ হয়ে যাবে। ধরো হয়তো আমি বলে থাকি যদি এই পেনটার মধ্যে সিগমা প্লেন আছে না নেই, তুমি যদি কি করো এই পেনটা এ বরাবর যদি কাটতে শুরু করি, এই বরাবর যদি কাটতে শুরু করি আমি, তাহলে কি হবে এদিকে অর্ধেক পাবো এদিকে অর্ধেক পাবো। তাহলে পেনটার মধ্যে সিগমা প্লেন আছে, যার মধ্যে সিগমা প্লেন থাকবে সেই যৌগটা কি হবে আলোক নিষ্ক্রিয়। মানে কোনো জিনিসের মধ্যে যদি কি থাকে, কোনো জিনিসের মধ্যে যদি সিগমা প্লেন থাকে সেটা কি হবে, সেটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় বলে থাকি। আর যদি কি থাকে সিগমা প্লেন অ্যাবসেন্ট থাকে, কি থাকে সিগমা প্লেন যদি না থাকে সেটাকে আমরা কি বলে থাকি অপটিক্যাল অ্যাক্টিভ বা আলোক সক্রিয় বলে থাকি। তাহলে এবার এই যৌগটার মধ্যে দেখো সিগমা প্লেন আছে, কি করে পাচ্ছি আমরা, ধরো তুমি কি করলে, তুমি যৌগটার মধ্যে এই বরাবর একটা কি করলে একটা ইমাজিনারি প্লেন নিয়ে না, এই বরাবর মানে এই বরাবর কাটছি জাস্ট এই বরাবর, এই বরাবর কাটলে দেখো সেলটা ভাগ হচ্ছে, সেলটা ভাগ হয়ে যাচ্ছে। এই দিকে দেখো এর নাইট্রোজেনের মিনারটা এখানে পাবো, এর মিনারটা এখানে পাবো। তাহলে এর মধ্যে একটা সিগমা প্লেন আছে, তাহলে সিগমা প্লেন থাকলে কি হবে, এই হবে আলোক নিষ্ক্রিয়। আর এ কি হবে, এর মধ্যে দেখো এরকম টাইপের কোনো প্লেন কিন্তু আমরা দেখতে পাবে না। কেউ তো বলতে পারে স্যার এই বরাবর থাকতে পারে, এ বরাবর নেই, এইটা না এখান থেকে নিচ থেকে সিএস টু, এখান থেকে নিচ থেকে সিএস টু ঘুরে এসছে, আর এখন উপর থেকে সিএস টু ভাবে গেছে। এই সিএস টুর সঙ্গে এই সিএস টু কিন্তু মিরারে আসে না। তার মধ্যে কি আছে, এর মধ্যে আছে নো সিগমা। আর নো সিগমা যদি কোনো সিগমা প্লেন যদি না থাকে সেটার সঙ্গে সঙ্গে কী হবে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, মানে কি হবে সরি অপটিক্যাল অ্যাক্টিভ, তাকে কি বলছি আমরা আলোক সক্রিয় বলি, যাকে কি বলছি আমরা আলোক সক্রিয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, আইইউপিএসসি নাম লিখতে দিয়েছে, কার আইইউপিএসসি নাম লিখতে দিয়েছে PTCl NH2 Me NH3 হোল টু Cl। দেখো যখন এরকম যোগের নামকরণ করতে দেবে না, প্রথমে লক্ষ্য করবে কে আগে আছে তারপরে কে আছে, যে আগে থাকবে তার নাম আগে লিখবো তারপর পরের নাম লিখবো। এখানে দেখো এই কমপ্লেক্সের থার্ড ব্র্যাকেটটা আগে আছে পরে Cl আছে, তাহলে আগে এর নাম লিখবো পরে এর নাম লিখবো। যদি উল্টোটা হতো আগে আমার কে থাকতো তাহলে আগে কে লিখতাম তারপর থার্ড ব্র্যাকেটটা আমরা লিখতাম। যখন এর নাম প্রথমে লিখি আমরা কি করি, আগে লিখি হচ্ছে কার নাম লিগেন্ডের নাম, তারপর কার লিখি মেটালের নাম। তাহলে আগে লিগেন্ডের নাম লিখতে হবে। এখানে দেখো তিনটে লিগেন্ড NH3 MENH2 আর Cl। এবার কারটা আগে লিখবো আলফাবেটে যার নামটা আগে পড়ে। NH3 কে কি বলি আমরা এমিন বলে থাকি, MENH2 কে কি বলি মিথাইল এমিন, আর Cl কে কি বলি আমরা ক্লোরিডো। মানে Cl যখন লিগেন্ড হিসাবে থাকে নাম হয় ক্লোরিডো, যখন মূলক হিসাবে থাকে, মূলক মানে যখন বাইরে থাকবে তাকে আমরা মূলক বলছি, মূলক হিসাবে থাকলে নাম হয় ক্লোরাইড। তাহলে Cl এর নাম হবে ক্লোরিডো। তাহলে কোনটা আলফাবেট আগে পড়ছে দেখো এমিনোটা আগে পড়ছে না, কটা আছে দুটো, ওই জন্য লিখবো আমরা হচ্ছে কি ডাই এমিনো, একটা লেখা হয়ে গেছে। এরপর ক্লোরিডো লিখবো না মিথাইল এমিন লিখবো, অবশ্যই ক্লোরিডো লিখবো কারণ সিটা আগে পড়ে। তাহলে কি লিখবো আমরা ক্লোরিডো, তারপর আছে মিথাইল এমিন, তারপরে কি হবে মিথাইল এমিন। তারপর কার নাম লিখবো আমরা, কে আছে এখানে প্লাটিনাম, তাহলে মিথাইল এমিন প্লাটিনাম। এরপর লিখি আমরা এই প্লাটিনামের জারণ অবস্থা কত আছে, জারণ অবস্থা বার করতে হবে। জারণ অবস্থা বার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেখানে কাজে লাগলো ডি ব্লকে, এখানে কাজে লাগছে। তো কী করে বার করছি দেখো প্লাটিনামের যাই না, প্লাটিনামের এক্স ধরে নেবো। Cl এর কত হয়ে থাকে -1, এর 0 এরও 0, তাহলে Cl এর কত হচ্ছে -1, বাইরে কত আছে -1 সমান কত হচ্ছে 0, অতএব এক্স সমান কত বেরোবে +2। তাহলে জারণ অবস্থা কত হবে +2। যেমন জারণ অবস্থা বেরোবে রোমান হরফে সেরকম লিখতে হবে আমাকে। লাস্টে কে আছে বাইরে আছে Cl দেখো লিগেন্ড হিসেবে থাকলে নামটা আমরা ক্লোরিডো লিখছি, যখন বাইরে থাকবে নামটা কি হবে ক্লোরাইড, ক্লোরাইড হবে এর নাম। এটা হচ্ছে আমাদের ইউপ্যাক নাম। তারপরে দেখো জিজ্ঞেস করেছে তোমাকে কি করেছে স্ট্রাকচার লিখেছে, নাম লিখে দিয়েছে, স্ট্রাকচার জিজ্ঞেস করেছে কি আছে টেট্রাএমিন ডাই অ্যাকোয়া কপার 2 সালফেট। তাহলে কি আছে কপার আছে, তখন যখন এরকম নাম দিয়ে দেবে না আর লিখতে দেবে সংকেত, তখন কি করবে প্রথমে কে আছে লিখে, প্রথমে কে আছে দেখো থার্ড ব্র্যাকেট প্রথমে দিয়ে দেবে, দেখো সালফেট আছে লাস্টে মানে এখানে কি বসবে SO4 হয়ে গেল। তারপরে দেখো কি আছে কপার, মানে শুরু হবে কাকে দিয়ে করে কপার দিয়ে। প্রথমে তোমার কাজ হচ্ছে কে এখানে মেটাল আছে মেটালটাকে খুঁজে নেওয়া, কপার আছে। লিগ্যান্ড দেখো দুটো আছে টেট্রাইমিন আর ডাই অ্যাকোয়া, দু প্রকারের লিগ্যান্ড আছে। টেট্রাইমিন মানে কে NH3 হোল 4, আর ডাই অ্যাকোয়া মানে হচ্ছে কি H2O
2 দেখো তোমার স্ট্রাকচার হয়ে গেল। তাহলে এর যে পেলাম আমরা এটা হচ্ছে কি এই টেট্রাইমিন ডাইঅ্যাকোয়া কপার সালফেটের স্ট্রাকচার। এরপরে দেখো তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে ব্যাকেলাইট কি একটি থার্মোসেটিং পলিমার, যুক্তি সহ লিখো। দেখো একটু আগে আমরা স্ট্রাকচার পেলাম ব্যাকেলাইটে, ওই ব্যাকেলাইটের মধ্যে কি থাকে দেখো সে আড়াআড়ি বন্ধন দেখলে না, এই দিকে আছে, এই দিকে আছে, নিচের দিকে আছে, তারপর উপরের দিকে আছে, সাইডের দিকে আছে, এবং আড়াআড়ি বন্ধন থাকার কারণে ওকে যদি আমরা কি করি হিট দিয়ে দিই না, হিট দিলে কি হয় ওটা নমনীয় হয়ে যায়। কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় না ও আগের অবস্থায় ফিরতে পারে না, যখন ঠান্ডা হয় কিন্তু আগের অবস্থায় ফিরতে পারে না। ওই জন্য আমরা কি বলি ব্যাকেলাইটকে একটি থার্মোসেটিং পলিমার বলে থাকি। অবশ্যই ব্যাকেলাইট থার্মোসেটিং পলিমার কেন, কারণ ব্যাকেলাইটের মধ্যে আড়াআড়ি বন্ধন উপস্থিত আছে, ওই আড়াআড়ি বন্ধনে যখন আমরা হিট দিই ওটা নমনীয় হয়ে যায়, কিন্তু যখন ঠান্ডা হয় আগের অবস্থায় আর ফিরে না, যেহেতু আগের অবস্থায় আর ফিরছে না ওই জন্য আমরা ব্যাকেলাইটকে থার্মোসেটিং পলিমার বলে থাকি। তোমরা একটু অ্যান্সারটা লিখে নেবে। তারপরে দেখো তোমার শুরু হচ্ছে এখন 3 নম্বরের কোয়েশ্চেন। কি বলেছে দেখো, কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে কিনারার দৈর্ঘ্যগুলি প্রত্যেকটি অসমান কিন্তু আন্তঃঅক্ষীয় কোণগুলি প্রত্যেকটি সমকোণ। মানে দেখো কি বলে দিয়েছে আমাকে এখানে, যেটা বলে দিয়েছে যে প্রত্যেকটি অসমান মানে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, আর বলেছে প্রতিটি কোণেই সমকোণ, মানে সরি আলফা কি করলাম আমি এটা, কি বলেছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। এটা কার জন্য হয়ে থাকে মনে রাখবে, এই ধরনটা হয়ে থাকে কার জন্য, অর্থরম্বিক যারা হয়ে থাকে, কারা অর্থরম্বিক যে ক্লাসটা হয়ে থাকে ওই অর্থরম্বিক ক্লাসের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষা যে সিরিজটা আছে না যে কিউট আওয়ার মাদার, কিউবিক থেকে একবার তোমার যা টেট্রাগোনাল ট্রাইগোনাল যাগুলো আছে সবগুলো কিন্তু এভাবে মনে রাখা যায়, কিউট আওয়ার মাদার থেকে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বলে দিয়েছে। এখন মোট আয়তন তোমাকে বলে দিয়েছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করছে কোষের কণা সংখ্যা কত। অঙ্কটা এখানে অঙ্কটা প্রিন্টিং মিস্টেক করা আছে, এই ভ্যালুটা 10⁻⁻21 হবে, আর এখানে এটা কি হবে, এখানে এটা হবে ন্যানোমিটার, কত হবে 0.407 ন্যানোমিটার হবে, তাহলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। তো চলো আমরা অঙ্কটা করি, অঙ্কটা করলে ভালো বুঝতে পারবে যে কীভাবে অঙ্কটা করছি। আমাকে কি করেছে ওরা মোট আয়তন বলে দিয়েছে, আর তার সাথে কি করেছে যে একক কোষটা আছে না একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো আমরা একটা জিনিস তো বার করতে পারি না সবসময়, এখানে কি বার করতে পারি যে এরকম হয়তো দেখা গেলো মোট আয়তন, মানে আমাকে কি বলে দিয়েছে মোট আয়তন মানে আমাকে বলে দিয়েছে কণা দ্বারা অধিকৃত। দেখো আমরা এরকম একটা ফর্মুলা জানি না যে পেকিং দক্ষতা সমান কি হয়ে থাকে, পেকিং দক্ষতা এটা দিয়ে প্রকাশ করছি, কি হয় যে কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। এটা আমরা জানি কার ফর্মুলা, পেকিং দক্ষতার ফর্মুলা। দেখো তোমাকে কি করেছে কণা দ্বারা অধিকৃত আয়তন বলে দিয়েছে, মানে কত বলে দিয়েছে 5 × 10⁻⁻21 সেমি কিউ। এবার তোমাকে কি বার করতে হবে একক কোষের মোট আয়তন, একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একক কোষের যদি বাহুর দৈর্ঘ্য এ হয় আয়তন কত হয়ে থাকে একই হয়ে থাকে, তাহলে আয়তন কত হবে 0.407 দেওয়া আছে, তার ন্যানোমিটার হল কি করলে হবে। এবার এখানে ন্যানোমিটার আছে আমাকে কনভার্ট করতে হবে কিসে সেমিতে, কারণ কি আমাকে আয়তনটা সেমিতে বলে দিয়েছে, তাহলে কি করবো সেমিতে কনভার্ট করবো আমরা 0.407 গুণিত 10⁻⁻7 সেমি তার হোল কিউ, সেমি কিউ কেটে যাবে, এটা ক্যালকুলেশন করে দেখবে তোমরা আসবে 0.74 আসবে। এবার 0.74 কার জন্য হয়, পেকিং দক্ষতা 0.74 মানে কোন ক্লাস, এটা মানে কি ইন্ডিকেট করছে, এটা মানে ক্লাসটা হচ্ছে আমাকে এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক। আর এফসিসিতে কণার সংখ্যা কটা হয়, এফসিসিতে কণার সংখ্যা হয় জেড সমান 4, তাহলে এখন কণার সংখ্যা কটা হবে 4টি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট আয়তন বলে দিয়েছে, কণার অধিকৃত আয়তন বলে দিয়েছে, আর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, জাস্ট এইটুকুন করলেই হয়ে যাবে। এখানে রো সমান ZM/NA ফর্মুলা ইউজ করতে হবেই না কোনো, জাস্ট সিম্পল অঙ্ক দেওয়া আছে, কিন্তু অঙ্কের ভাষাটাকে ঘুরিয়ে দিয়েছে, অঙ্কটা বুঝলে ইজিলি করতে পারবে। আর এখানে ভ্যালুটা উল্টো দিয়ে দিয়েছিল 5 × 10⁻⁻21 আর 0.407 ন্যানোমিটার হবে, তাহলে কিন্তু উত্তরটা কোনো মতোই বেরোবে না। তারপরের প্রবলেম দেখো কি বলেছে, বলছে স্কটকি ত্রুটির ফলে ক্লাসের ঘনত্ব হ্রাস পায় কেন। দেখো স্কটকি ত্রুটি মানে কি জানি আমরা, যখন ক্লাস থেকে কি হয় ক্যাটায়ন অ্যানায়ন একসঙ্গে বেরিয়ে চলে যায় তখন তৈরি হয় স্কটকি ত্রুটি। এবার যখন একসঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন মানে কি হবে আয়তনটা ফিক্স থাকবে কিন্তু ভরটা তো কমে যাবে, আর ভর কমে গেলে কি হয় ভর কমে যাবে মানে সঙ্গে সঙ্গে কি হবে ঘনত্ব কমে যাবে, কারণ ডি সমান কি m/v, এমটা কমে যাচ্ছে না ডিটা কি হবে আস্তে আস্তে কমে যাবে। তাই এটা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো জিজ্ঞেস করেছে AgCl এর ক্লাসে ওষুধি রূপে অতি স্বল্প মাত্রায় Cd2+ আয়ন অন্তর্ভুক্ত করা হয়, তবে উক্ত ক্লাসে কিভাবে শূন্যতা সৃষ্টি হয় আলোচনা করতে বলেছে। মানে কি দেখো
AgCl এর ক্লাস আছে, মানে Ag প্লাস আর Cl মাইনাস পরপর করে রাখা আছে, সেখানে কাকে যোগ করে দিয়েছে, CD2 প্লাসকে যোগ করে দিয়েছে। এবারে CD2 প্লাসকে যোগ করলে কি ঘটনা ঘটবে, দেখো CD2 প্লাস কি করবে, Ag প্লাসকে প্রতিস্থাপিত করবে, CD2 প্লাস কি করবে, Ag2 প্লাসকে প্রতিস্থাপিত, CD2 প্লাস Ag প্লাসকে প্রতিস্থাপিত করবে। এরপর দেখো এর চার্জ কত আছে 2 প্লাস, আর এর মাথায় কত যাচ্ছে প্লাস, তাহলে এখানে দেখো এ যদি একটা যায় এর কটা লাগবে, এর তো দুটো লাগবে, কারণ আমাকে তড়িৎ প্রসঙ্গ বজায় রাখতে হবে, যে ইলেকট্রিক্যালি যে নিউট্রাল থাকতে হবে ব্যাপারটাকে আমাকে। তাহলে এখানে যদি দুটো 2 প্লাস আয়ন আছে বলে এখানে দুটো বেরিয়ে যাবে, তাহলে এ যদি দুটো বেরিয়ে যায় তখন কিন্তু এ একটা ঢুকবে, তাহলে এর যে দুটো ফাঁকা স্থান তৈরি হচ্ছে, ফাঁকা স্থানের মধ্যে একটা স্থানকে দখল করছে CD2 প্লাস দখল করছে, আর একটা স্থান কি থাকছে, ফাঁকা অবস্থা থাকছে, মানে এখানে কি হচ্ছে ক্যাটায়নের শূন্যতা। এভাবে কি হয় ত্রুটিটা সৃষ্টি, দেখার অ্যান্সার এখানে লেখা আছে যে কি হয়, যে AgCl এর ক্লাসে CD2 প্লাস যোগ করা হলে Ag প্লাস আয়ন কি হয়, CD2 প্লাস আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। তড়িৎ প্রসঙ্গ বজায় রাখার জন্য একটি CD2 প্লাস কি হয়, আয়নের জন্য দুটি Ag প্লাস আয়ন ক্লাস থেকে বেরিয়ে যায়। এখন কি হয়, CD2 প্লাস একটি স্থান দখল করে এবং একটি ফাঁকা স্থান পড়ে থাকে, এবং ফাঁকা স্থানটাতে কি হয়, ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে দেখো, সলিউশন একটা অঙ্ক বলছে 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম দ্রাবক যোগ করা হয়েছে, দ্রবণের জলের বাষ্পচাপ এটা বলে দিয়েছে, দ্রবণের বাষ্পচাপ এটা বলে দিয়েছে। তোমাকে জিজ্ঞেস করেছে দ্রাবের আপেক্ষিক আণবিক ভর। এই আণবিক ভর অঙ্ক কিন্তু প্রচুর নির্ণয় করতে দেয়। এই অঙ্কগুলো করার নিয়ম কি, তুমি প্রথমে দেখবে কি ভ্যালু দেওয়া আছে আর কোন ফর্মুলা ইউজ করবো, আর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটু, তাহলে অ্যান্সার কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা বাষ্পচাপ থেকে দিয়েছে, অবনমন থেকে দিতে পারে, উন্নয়ন থেকে দিতে পারে, আর দিতে পারে অভিস্রবণ চাপ থেকে। এই চারটা যে কলিগেটিভ প্রপার্টি আছে, সংখ্যাগত ধর্ম আছে, চারটা থেকে কিন্তু তোমাকে কি করতে দেয়, আণবিক ভর নির্ণয় করতে দেয়। অঙ্কগুলো কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা ভালো করে দেখবে। দেখো আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা ভালো করে। কি বলেছে 100 গ্রাম জল, আমরা কি জানি ফর্মুলা কি হয়ে থাকে, P0 মাইনাস P বাই P0 সমান হচ্ছে x2। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ফর্মুলা, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সময় কি হয়ে থাকে, x2 হয়ে থাকে। এবারে x2 মানে কি জানি, যে আমি দ্রাবকটা ব্যবহার করছি তার মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ মানে কি জানি, যার মূল ভগ্নাংশ নির্ণয় করতে যাচ্ছি তার মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা। তাহলে x2 সমান কি হয়, অ্যাকচুয়ালি x2 সমান হয়ে থাকে n2 বাই n1 প্লাস n2, তাই তো। এবার এখানে দেখো n2 মানে কে, n2 মানে হচ্ছে যে আমরা দ্রাবকটা ব্যবহার করছি, n2 মানে কি, আর মূল সংখ্যা মানে কি হয়, মূল সংখ্যা মানে হয় যার ওজন দেওয়া আছে, ওজন বাই তার কি আণবিক ভর। তাহলে আমাকে দ্রাবের আণবিক ভর করতে দিয়েছে, n2 কত দেওয়া আছে, তাহলে কত হবে, n2 সমান হবে 20 বাই m, n1 সমান 100 গ্রাম বলে দিয়েছে, 100 বাই কত হবে 18, কারণ জলের আণবিক ভর তো 18, এটা ভাগ করলে আসবে কত 5.55। তাহলে আমরা এখান থেকে মানটা বসেই পেয়ে যাবো। তাহলে কত আসবে 20 বাই m ডিভাইডেড বাই 5.55 প্লাস 20 বাই m, এই মানটা চলে এলো সমান x2। এবার P0 এর ভ্যালু কত দিয়েছে দেখো, P0 মানে হচ্ছে জলের বাষ্পচাপ, P0 সমান কত দেওয়া আছে, P0 সমান দেওয়া আছে 23.76 mm Hg, P সমান কত দেওয়া আছে 22.41 mm Hg। তাহলে এই ভ্যালুগুলো সব দেওয়া আছে, এবার অঙ্কটা করতে পারবে তোমরা আশা করি। দেখো P0টা কি হবে, P0টা হচ্ছে 23.76 মাইনাস 22.41 ডিভাইডেড বাই 23.76 সমান x2। x2 মানটা কত বেরোচ্ছে, x2 মানটা বেরোচ্ছে দেখো 20 বাই m ডিভাইডেড বাই 5.55 প্লাস 20 বাই m, এটা এসছে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে পাবে তোমরা হচ্ছে কত, এই ভ্যালু যদি ক্যালকুলেট করে থাকো তোমরা পাবে এটা হচ্ছে 0.0568, কত হচ্ছে এটাকে পাবো আমরা 0.0568 সমানে কত হচ্ছে 20 বাই m। আচ্ছা লসাগু যদি করতে পারি আমরা কি আসবে, তাহলে 20 বাই এর সঙ্গে m গুণ হয়ে যাবে, তাহলে 5.55 m প্লাস 20। কী করলাম দেখো, এই নিচটাকে লসাগু করলাম, তাহলে কি আসবে, এমটা এখানে চলে আসবে 5.55 m প্লাস 20, উপরে নিচে এখানে এম আছে, এম আছে, এম কেটে গেল, তাহলে পাবো হচ্ছে আমরা এর সঙ্গে কোনাকুনি গুণ করবে, এর সঙ্গে এটা গুণ করলে কি আসবে, এর সঙ্গে গুণ করলে দেখো 0.0568 গুণিত 5.55 m সমানে কত আসবে, এর সঙ্গে একটা গুণ হয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 20 মাইনাস 20 গুণিত 0.0568। এখান থেকে তুমি যদি এম এর মানটা বার করো, এম এর মানটা বেরোবে কত 59.78। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার আণবিক ভর। দেখো আণবিক ভরে বার করতে দিয়েছে, আণবিক ভর কিন্তু আমরা বার করতে পেরেছি। তোমার যদি অঙ্কটা অসুবিধা থাকে তোমাকে অবশ্যই সময় কমেন্টে জিজ্ঞেস করো, আমি কিন্তু অঙ্ক তোমাদেরকে অবশ্যই পরে আরও বুঝিয়ে দেবো। তারপরে দেখো সেকেন্ডটা কি জিজ্ঞেস করেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কি হয়েছে, ও বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্প কখন বাষ্পে পরিণত হয়, যখন যে অ্যাটমসফিয়ার যে চাপ থাকে আর বাষ্পচাপ যখন সমান হয়, যে অ্যাটমসফিয়ার চাপ কত হয় 1 atm, তাহলে এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হবে, এখানে 1 atm, বা এটাকে বলতে পারো 760 mm
Hg, বা এটাকে আবার বলতে পারো 76 সেমি সরি 76 সেমি Hg বলতে, এটা কি বলতে পারি আমরা 76 সেমি Hg, আমরা কি বলতে পারি 76 সেমি Hg, যেটা হোক তোমরা ইউজ করতে পারো। 1 ATM 760 mm Hg বা 76 সেমি Hg তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে তোমার দ্রবণের অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, CD2 প্লাস Ag থেকে CD প্লাস Ag প্লাস হয়েছে, বিক্রিয়াটি সাম্যবতা ব্যাখ্যা করতে দিয়েছে। সাম্যবতা আমরা কি করে ব্যাখ্যা করি, দেখো E0 সেলের মান নির্ণয় করো। E0 সেলের মান যদি পজিটিভ হয় বিক্রিয়াটা পসিবল হবে, 0 হলে বিক্রিয়াটা সাম্যাবস্থা থাকবে, আর E0 সেলের মান যদি নেগেটিভ হয়ে যায় বিক্রিয়াটা সম্ভব হবে না। তাহলে কি বার করতে হবে আমাকে, E0 সেলের ফর্মুলা কি জানি, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে আমাকে দেখতে হবে কোনটা ক্যাথোডে বিক্রিয়া হয়েছে কোনটা অ্যানোডে বিক্রিয়া হয়েছে, আর তার ভ্যালু দেওয়া আছে, বলে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পেয়ে যাবো। প্রথমে দেখো আমরা কি জানি, E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এটা হয়ে থাকে। বিক্রিয়াটা দেখো কি দিয়েছে, CD2 প্লাস থেকে CD2 প্লাস Ag থেকে কি হয়েছে CD ইন্টু Ag প্লাস। দেখো CD2 প্লাস থেকে কি হয়েছে CD, আর Ag থেকে কি হয়েছে Ag প্লাস। CD2 প্লাস থেকে CD হয়েছে মানে জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে, মানে এখানে কি হয়েছে আমার, এখানে হয়েছে বিজারণ, আর এখানে কি হয়েছে, এখানে হয়েছে জারণ। আর মনে রাখবে বিজারণ কোথায় হয়, ক্যাথোডে, ক্যাথোডে অলওয়েজ বিজারণ হয়। এভাবে মনে রাখবে রেড ক্যাট, কি বলছি আমরা রেড ক্যাট, রেড মানে হচ্ছে রিডাকশন বিজারণ, আর ক্যাট মানে হচ্ছে কি ক্যাথোড বা লাল বিড়াল, রেড ক্যাট মানে লাল বিড়াল বা রিডাকশন ইন ক্যাথোড, এভাবে কিন্তু আমরা অবশ্যই মনে রাখতে পারো। তাহলে এখানে ক্যাথোড হয়েছে অ্যানোড হয়েছে, এবার E0 সেল নির্ণয় করো। দেখো এই ভ্যালুগুলো উত্তর বলে দিয়েছে, এই ভ্যালু বলে দেওয়া আছে, এই ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে E0 সেল সমান কত হবে, E0 ক্যাথোডে কে আছে CD2 প্লাস, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে -0.40। আর অ্যানোডে কে আছে, অ্যানোডে আছে হচ্ছে Ag প্লাস, তাহলে কি হবে -0.80। তাহলে যোগ করলে কত পাবো আমরা, -0.40 প্লাস 0.80 সমান কত আসবে 0.40 ভোল্ট। তাহলে মানটা কি আসছে, E0 সেল যেটা আসছে, E0 সেলটা আমার আসছে হচ্ছে পজিটিভ, আর E0 সেল পজিটিভ হলে বিক্রিয়াটা কি হবে স্পন্টেনিয়াস হবে, কি হবে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। নেগেটিভ হলে অস্বতঃস্ফূর্ত হতো বা নন স্পন্টেনিয়াস হতো, আর যদি 0 থাকতো বিক্রিয়াটা আমার ইকুইলিব্রিয়ামে থাকতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জ্বালানি কোষের একটি ব্যবহার, জ্বালানি কোষের ব্যবহার কোথায় করি আমরা, এই H2 জ্বালানি কোষটা ব্যবহার করেছে মহাকাশযানের তড়িতের জন্য। মহাকাশযানে যদি আমরা তড়িৎ সরবরাহ করতে চাই সেখানে ব্যবহার করি হচ্ছে এই জ্বালানি কোষ। তাহলে হচ্ছে মহাকাশযানে তড়িৎ সরবরাহের জন্য, তড়িৎ সরবরাহের জন্য আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। দেখো নেক্সট কোয়েশ্চেন, তুল্যাঙ্ক পরিবাহিত সংজ্ঞা দাও। তোমরা এই সংজ্ঞাটা কাইন্ডলি বই থেকে লিখে নেবে, সংজ্ঞা আমি এখানে বলছি না, সংজ্ঞা তোমাদের বই একটু ভালো করে দেওয়া আছে, সংজ্ঞা এখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে দেখো কি বলেছে, তারপরের অঙ্কটা দেখো, 100 সেকেন্ড সময় ধরে কত এম্পিয়ার তড়িৎ অ্যাসিড মিশ্রিত জলে চালনা করলে এসটিপিতে 174 ml গ্যাস উৎপন্ন হবে। এই অঙ্কটা দিয়েছে, কি বলেছে 100 সেকেন্ড সময় ধরে আমি কত এম্পিয়ার তড়িৎ পাঠাবো, তবে গিয়ে আমার জলের তড়িৎ বিশ্লেষণ করে কি হবে এসটিপিতে 174 ml গ্যাস উৎপন্ন হবে। অঙ্কটা দেওয়া আছে এরকম। দেখো অঙ্কটা ভালো করে, যখন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করি না তখন হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়। কত মোল উৎপন্ন হয়, 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন উৎপন্ন, 2:1 অনুপাতে উৎপন্ন হয়ে থাকে, 2:1 অনুপাতে উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমার উৎপন্ন হয়েছে মোট কত 174 ml। এখানেই তো হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, তাহলে আমাকে ধরে নিতে হবে কত মোল উৎপন্ন হচ্ছে। আমি ধরে নিলাম x মোল উৎপন্ন হচ্ছে ধরে নাও, তাহলে 2x প্লাস x, কারণ 2 অনুপাত উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন, 1 অনুপাত উৎপন্ন হচ্ছে অক্সিজেন। তাহলে এটা সমানে কত হচ্ছে, এটা সমানে 174 ml। তাহলে এখান থেকে x সমান কত বেরোবে, x সমান বেরোবে 3x সমান হচ্ছে 174, আর এটা হবে কত 24 মানে হচ্ছে 58 ml। এটা পেয়েছি আমরা 58 ml। তাহলে হাইড্রোজেন কত উৎপন্ন হবে, যেহেতু 2 তাহলে 2 × 58 মানে কত হচ্ছে 116 ml, আর অক্সিজেন উৎপন্ন হবে কত 58 ml। এটা তোমরা বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো আগে, যে আমি মোট উৎপন্ন হচ্ছে 174, হাইড্রোজেন 2 হয় আর অক্সিজেন 1 হয়, মানে 2:1 অনুপাতে সবসময় আমরা গ্যাসটা পেয়ে থাকি যখন জলের তড়িৎ বিশ্লেষণটা করে থাকি। তাহলে ওখান থেকে বার করে নিলাম কত ml হয়েছে। এরপর দেখো 116 ml সমান কত মোল বার করতে পারবো আমরা কি জানি 22,400 ml সমান কত হয় 1 মোল হয়ে থাকে, তাহলে এত ml সমান কত মোল বার করতে পারবো, তো এটি করছি এখন। দেখো যে 22,400 সমান কত হয়ে থাকে 1 মোল, তাহলে হবে 116 ml সমান কত হবে 116 ডিভাইডেড বাই 22,400, 5.18 গুণিত 10⁻³ মোল বেরোবে। কত বেরোবে 5.18 × 10⁻³ মোল বেরোবে। তাহলে এত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, বোঝা গেল। এরপর দেখো রিঅ্যাকশনটা কি হয়ে থাকে, রিঅ্যাকশনটা হয়ে থাকে H প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি করেও হাফ H2
গ্যাস উৎপন্ন করছে। তাহলে দেখো কত চার্জ যাচ্ছে এখানে, মাথায় প্লাস চার্জ আছে, তাই তো, মানে কত আছে, একটা ইলেকট্রন যাচ্ছে, মানে 1 ফ্যারাডে, মানে 96,500 কুলম। তাহলে দেখো কি বলতে পারি আমরা, যে 96,500 কুলম চার্জ গেলে কত উৎপন্ন হয়েছে, হাফ H2, মানে 0.5 মোল উৎপন্ন হয়েছে। তাহলে কত উৎপন্ন হয়েছে, 0.5 মোল উৎপন্ন হয়েছে। এই রিয়েকশনটা থেকে জিনিসটা বলতে পারি আমরা, এই রিয়েকশনটা জিনিসটা বলতে পারি তো, যে H প্লাস ইলেকট্রন থেকে হাফ H2 হচ্ছে, তাহলে 96,500 কুলম গেলে 0.5 মোল উৎপন্ন হচ্ছে। বা ঘুরিয়েও বলতে পারি 0.5 মোলের জন্য কত চার্জ লাগে আমার, 96,500 কুলম লেগে থাকে, বা কি বলতে 0.5 মোলের জন্য আমার চার্জ লাগে 96,500 কুলম। এরপর 5.1 এর জন্য কত লাগবে, তাহলে 5.18 গুণিত 10⁻³ এই মোলের জন্য কত লাগবে, 96,500 গুণিত 5.18 গুণিত 10⁻³ ডিভাইডেড বাই কত হবে 0.5। এটা ক্যালকুলেশন করে দেখবে 999 কুলম এত পরিমাণে চার্জ আমার লাগবে। তো এত পরিমাণে চার্জ পাঠালে আমার এই এত ml গ্যাস উৎপন্ন হবে মোট, বোঝা গেছে। এরপর দেখো এত কুলম চার্জ, আমরা কি জানি ফর্মুলা, কিউ সমান কি হয়, আইটি, কত কুলম পাঠিয়েছি 999 কুলম, তাহলে কি হবে 999 সমান আই ইন্টু টি, 100 সেকেন্ড, তখন কত হবে আই গুণিত 100, অতএব আই সমান কত হবে 9.99 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি আমার ফাইনাল উত্তর। তাহলে 9.99 অ্যাম্পিয়ার যদি আমি কারেন্ট পাঠাই, তবে গিয়ে 100 সেকেন্ড ধরে কারেন্ট পাঠালে তবে গিয়ে আমার জলের তড়িৎ বিশ্লেষণ করলে 174 ml গ্যাস উৎপন্ন হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক কিন্তু দেখবে ভালো করে, দেখে যাবে পরীক্ষায় যদি এরকম টাইপের টাফ কোয়েশ্চেন দিয়ে দেয় তখন কিন্তু যেন করতে পারো। অনেক সময় তোমাকে কি করবে জানো, সময়টা বলে দেবে, এম্পিয়ারটা বলে দেবে, এই এমএলটা বার করতে দেয়, তখন এখান থেকে শুরু করবে কত এমএল পাঠিয়েছে, এখান থেকে পাঠিয়ে এখানে অবধি আসবে, আর এখানে উল্টোটা দিয়েছে, এটাও দিতে পারে এটাও দিতে পারে। যখন যদি তোমাকে পিছন দিক থেকে ঘুরিয়ে দেয় তবু তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। দেখো তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, কপারমেটের রাসায়নিক উপাদানগুলি কি কি, আর থার্মিট পদ্ধতির মূল নীতি উদাহরণ সহ লিখো। কপারমেট যেটা থাকে না, কপারমেটের মূল উপাদান হচ্ছে কি, মূল উপাদান হচ্ছে কি কিউপ্রাস সালফাইড Cu2S আর হচ্ছে ফেরাস সালফাইড FeS, এই দুটো মিশ্রণকে আমরা কি বলে থাকি, কপারমেট বলে থাকি। আর থার্মিট পদ্ধতির মূল নীতি দেখো, আমি তোমাদেরকে কিন্তু তোমার জন্য প্রচুর পরিমাণে খেটেছি, এখনও খাটছি, তোমাদের একটুখানি উচিত ভিডিওটা শেয়ার করো, শুধু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, বন্ধুদেরকে বলো যে এখানে কেমিস্ট্রির ফুল সলিউশন পাওয়া যাচ্ছে, আর ভিডিওতে অবশ্যই লাইক করো, আর কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে ভিডিওটা কেমন লাগছে। দেখো থার্মিট পদ্ধতির মূল নীতি, থার্মিট পদ্ধতিতে কি করছি আমরা, থার্মিট পদ্ধতি কি হয়ে থাকে, যার কি হয় অপেক্ষাকৃত বেশি তড়িৎ ধনাত্মক ধাতুর দ্বারা আমরা কি করি, কম তড়িৎ ধনাত্মক ধাতুর আমরা কি করি, নিষ্কাশন করে থাকি। বেশি তড়িৎ ধনাত্মক ধাতুকে ইউজ করব, আর কম তড়িৎ ধনাত্মক ধাতুকে আমরা কি করব, নিষ্কাশন করব। এটা হচ্ছে থার্মিট পদ্ধতির মূল নীতি। এখানে কাকে ব্যবহার করে হয়ে থাকে, এই যে অ্যালুমিনিয়াম আছে না, অ্যালুমিনিয়ামের তড়িৎ ধনাত্মকতা কিন্তু কি হয়, বেশি হয়ে থাকে। তাহলে অ্যালুমিনিয়ামে কি হয়, অক্সিজেনের প্রতি আসক্তিটা অনেক বেশি থাকে। তাহলে অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় যে আমি কি করি, ওই যে যার আমি নিষ্কাশন করতে এসেছি যে ধাতুটাকে, ওই ধাতুর অক্সাইডের সাথে যদি আমি কি করি অ্যালুমিনিয়াম চূর্ণে রিয়েকশন করে থাকি, তখন কি হয়, তখন ওই ধাতুটা যে ধাতুটা নিষ্কাশন করতে যাচ্ছি সেই ধাতুটা বেরিয়ে যায় গলিত অবস্থায়, আর অ্যালুমিনিয়াম কি হয় অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যায়। রিয়েকশনটা কি হয় দেখো, Fe2O3 প্লাস 12 থেকে 2Fe প্লাস Al2O3। দেখো এখানে কি ছিল, অক্সিজেন অক্সাইডটা কাজ ছিল, আয়রনের ছিল, অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্তকরণ যে এখন কি হয়েছে, এখন অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়ে গেছে, আর আয়রনটা কি হয়ে গেছে আমার, আয়রনটা দেখো গলিত অবস্থায় আমরা পেয়ে যাই, দেখো গলিত ধাতুতে পরিণত হয়। এর হচ্ছে থার্মিট পদ্ধতির মূল নীতি, উদাহরণ সহ কিন্তু আমাদের ব্যাখ্যা করা আছে। তারপরের কোশ্চেন দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের সংযুতি লিখো আর তড়িৎ দ্বারা সংগঠিত বিক্রিয়া। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করি, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করি না, তড়িৎ বিশ্লেষণ রূপে আমরা কি ব্যবহার করে থাকি, অ্যালুমিনা মানে Al2O3 এটা ব্যবহার করে থাকি, এটা আকরিক, তার সঙ্গে 60% ক্রায়োলাইট Na3AlF6 আর 20% ফ্লোরস্পর বা CaF2 মিশ্রণকে আমরা ব্যবহার করে থাকি। পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয় যে যখন তড়িৎ বিশ্লেষণ করি আমরা কেন ক্রায়োলাইট আর ফ্লোরস্পরকে আমরা মেশাই, কারণটা হচ্ছে কি, এই যে অ্যালুমিনা আছে না, এর গলনাঙ্ক প্রচুর বেশি হয়, এই দুটোকে মেশালে গলনাঙ্কটা কমে যায়। আর তড়িৎ বিশ্লেষণ করছে মানে কি হবে, আমাকে তো গলতে হবে জিনিসটাকে, হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ তো সম্ভবই না, ওখানে তড়িৎ প্রবাহই হবে না। তাহলে ওই জন্য কি হয়, এই দুজনকে মেশালে কি করে, আর তড়িৎ পরিবহনের সুবিধা করে, আর এর যে গলনাঙ্কটা অনেক কমিয়ে দেয়, তখন মিশ্রণের গলনাঙ্কটা কম হয়, এই জন্য আমরা এই দুটোকে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর তড়িৎ বিশ্লেষ্য মিশ্রণ। এরপর দেখো জিজ্ঞেস করেছি কি, তড়িৎ দ্বারা সংগঠিত বিক্রিয়া, ক্যাথোড থাকে অ্যানোড থাকে, এখানে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করি আমরা, ক্যাথোড হিসাবে ব্যবহার করে থাকি অ্যালুমিনিয়াম, ক্যাথোডে কি হয়ে থাকে Al3+, 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়, আর অ্যানোডে কি হয়ে থাকে, কার্বন O-2 সঙ্গে রিয়েকশন করে কার্বন মনোক্সাইড, বা দুটো O-2 সঙ্গে রিয়েকশন করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে থাকে। এটাও পরীক্ষায় মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই তড়িৎ দ্বারা যখন বিক্রিয়া করি অ্যানোডে কোন দুটি গ্যাস উৎপন্ন হয়, একটা কার্বন মনোক্সাইড আর একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে,
Sm2+ ভালো বিজারক পদার্থ হলেও C4+ একটি জারক পদার্থ, এটা ব্যাখ্যা করতে দিয়েছে। দেখো এরা দুজনে কি হচ্ছে, এরা দুজনে দেখো ল্যান্থানাইড মৌল। আর ল্যান্থানাইড মৌলগুলো জারণ অবস্থা কত হয়, ওরা সবসময় +3 বেশি স্থায়ী হয়। কততে? +3। তাহলে Sm2+ কি চাইবে, +3 যেতে চাইবে, আর C4+ কি করবে, +3 আসতে চাইবে। তাহলে একজন চাইবে কি, এই Sm2+ যে আছে এ চাইবে Sm3+ হতে, আর C4+ যে আছে এ চাইবে C3+ হতে। তাহলে দেখো একটু আগে বললাম যার জারণ সংখ্যা বাড়ে সেখানে জারণ হয়, আর সেটা কি পদার্থ, বিজারক পদার্থ। দেখো জারণ সংখ্যা বাড়ছে মানে এখানে জারণ হচ্ছে, আর কি পদার্থ হিসেবে ট্রিট হবে, এ হবে বিজারক পদার্থ হিসেবে ট্রিট হবে। ওই জন্য দেখো Sm2+ ভালো বিজারক পদার্থ হয়ে গেল। এরপর C4+, 3+, জারণ সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে, আর জারণ সংখ্যা কমলে কি হয়, এখানে জারণ সংখ্যা কমলে বিজারণ হয়, আরও জারক পদার্থ। ওই জন্য দেখো C4+ কি হয়েছে আমার, একটি জারক পদার্থ। আশা করি তোমার ব্যাখ্যাটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলো, আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই এর এক্সপ্লেনেশন দেবো। দেখো জিজ্ঞেস করেছে সমীকরণ লিখো, কি ঘটে সমীকরণ সহ লিখো। KI দ্রবণে ক্ষারীয় KMnO4 সহ বিক্রিয়া ঘটানো হলো। কি করেছে, KI দ্রবণের সঙ্গে কি করেছে, ক্ষারীয় KMnO4 রিঅ্যাকশন করা হয়েছে। রিঅ্যাকশনটি কি হয়ে থাকে দেখো, 2MnO4- প্লাস I- প্লাস H2O এর সাথে রিঅ্যাকশন করলে কি হয়ে থাকে, এর সাথে রিঅ্যাকশন করলে উৎপন্ন হয় এটা MnO2 প্লাস IO3- প্লাস 2 প্লাস কি হয়ে থাকে, এটা প্লাস 2OH- হয়ে যায়। মানে এখানে কি হচ্ছে দেখো, এখানে ম্যাঙ্গানের জারণ অবস্থা +7 আছে, +7 থেকে কত হচ্ছে +4, মানে +7 থেকে +4 হচ্ছে, মানে সে কি হচ্ছে এখানে বিজারণ। আর এখানে I- থেকে জারণ সংখ্যা কি হচ্ছে, জারণ সংখ্যা বেড়ে হচ্ছে IO3-, মানে 3 দ্বিগুণ হচ্ছে +5 হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার জারণ, আর এখানে হচ্ছে কি আমার বিজারণ। এই হচ্ছে এর কি ঘটে সমীকরণ সহ লিখতে হচ্ছে, মানে I- কি হয়ে যায়, I- জারিত হয়ে করে IO3- পরিণত হয়, আর MnO4- নিজে বিজারিত হয়ে করে MnO2-তে পরিণত হয়। এটা কি ঘটে সমীকরণ সহ হয়ে গেল। তারপরে দেখো জিজ্ঞেস করেছে জলীয় দ্রবণে Cu+ আয়নের অসামঞ্জস্য বিক্রিয়াটি লিখো। অসামঞ্জস্য বিক্রিয়া মানে হচ্ছে কম প্রপোর্শন, সরি অসামঞ্জস্য বিক্রিয়া বলেছে আমাকে, কি অসামঞ্জস্য বিক্রিয়াটি লিখতে বলেছে। দেখো Cu+, এই Cu+ আছে না, দুটো Cu+ কি করে, একটা Cu2+ পরিণত হয়, এটা অ্যাকোয়াস অবস্থা থেকে জলীয় দ্রবণ মানে অ্যাকোয়াস লিখতে হবে আমাকে, অ্যাকোয়াস, আর একটা হয় কি Cu কপারে পরিণত হয়। তাহলে একবার দেখো এর জারণ সংখ্যা কি হয়েছে, বেড়েছে, আর একবার কি হয়েছে দেখো এর জারণ সংখ্যা কি হয়েছে, এর জারণ সংখ্যা কমেছে। জারণ সংখ্যা বাড়লে কি হয়, আর এখানে কি হচ্ছে বিজারণ। দেখো একটা স্পিসিসেরই কি হয়েছে, জারণ, একটা স্পিসিসেরই বিজারণ হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলে থাকি, অসামঞ্জস্য বিক্রিয়া বলে থাকি। তাহলে কপার প্লাসে অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে এইটা। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে তোমাদের দেয় যে copper-2+ স্থায়িত্ব বেশি হয় copper+-এর তুলনায়, যে কি copper-2+-এর স্থায়িত্ব বেশি হয়, copper-2+ অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণে এর স্থায়িত্ব বেশি হয় copper+ এর তুলনায়। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, ভালো করে তোমরা কিন্তু দেখবে স্থায়িত্ব কেন বেশি হয়। এই যে দেখো copper+ মানে D10 সিস্টেম তো অ্যাকচুয়ালি, আর copper-2+ মানে D9 সিস্টেম। তো D10 সিস্টেমে দেখো ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে D10টা মানে ফুলফিল আছে, তো হিসাব অনুযায়ী এর স্থায়িত্ব বেশি হওয়া উচিত এর স্থায়িত্বের তুলনায়। কিন্তু এখানে কি হয়, এই copper-2+-এর মধ্যে হাইড্রেশন এনথালপি মানে এদের অ্যাকোয়াস দ্রবণে দ্রবীভূত আছে, তো একটা হাইড্রেশন এনথালপি থাকবে। এই হাইড্রেশন এনথালপি মানে খুব বেশি হওয়ার জন্য copper-2+-এর স্থায়িত্ব কি হয়, বেশি হয় copper+-এর তুলনায়। ওই জন্য তো copper+টা copper-2+ আর কপারে পরিণত হচ্ছে, স্থায়িত্ব এর বেশি বলেই তো রিঅ্যাকশনটা সম্ভব হচ্ছে, না তো সম্ভব হতো না। ওই এই রিঅ্যাকশনটা কি হচ্ছে, এই রিঅ্যাকশনটাকে বলছি আমরা অসামঞ্জস্য বিক্রিয়া। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো বলেছে কি RS নামকরণ করতে দিয়েছে, কি RS বিন্যাস সহ যৌগটির নাম লিখতে বলেছে। ঠিক আছে, বিন্যাস সহ যৌগটির নাম লিখো। তাহলে এখানে দিয়েছে তোমাকে, আমাকে না স্টার দিয়ে দিয়েছে, এই কার্বনটা RS জিজ্ঞেস করেছে। দেখো যখন এরকম প্রকৃতি RS জিজ্ঞেস করবে না, কি করে করবে দেখো, কি আছে এখানে হাইড্রোজেন, কার্বন, এদিকে আছে CH2 CH3, এখানে আছে কে, এখানে আছে Br, এখানে আছে CH3। তোমার ফার্স্ট কাজ হবে কাইরাল সেন্টারটা খুঁজে 1 2 3 4 করা, মানে 1 2 3 4 মানে কার ভর বেশি কার ভর কম, ওই বেসিসে সিআইপি রুল আছে, সিআইপি রুল ইউজ করে তুমি প্রায়োরিটি অর্ডার সাজাও। তাহলে দেখো এখানে কার ভর বেশি, তাহলে এ হবে 1, CH3 আছে এখানে CH2 CH3 এর হবে 2, এর হবে 3, আর হাইড্রোজেন হবে 4। এবার 1 2 3 4 হয়ে গেছে, এরপর একটা নতুন রুল শেখাবো তোমাদেরকে, 4 ব্যাক পজিটিভ বা ইভেন ব্যাক পজিটিভ। ইভেন ব্যাক পজিটিভ রুলটা কাজে লাগাবে, কি করবে, ইভেন ব্যাক পজিটিভ। এইটা ভালো করে, ইভেন সংখ্যা মানে যেন 2 4কে ইভেন সংখ্যা বলি, ব্যাক মানে কোন গ্রুপটা পিছনে আছে, এই যে দেখো এই ডটেড লাইন মানে সেটা পিছনে আছে, আর পজিটিভ মানে রোটেশনটা ক্লক ওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লক হয়ে যাচ্ছে। এই তিনটে যদি মেনে চলে আমার কি হয়, কনফিগারেশন আর হয়। আর যদি একটা চেঞ্জ হয়ে যায়
আরটা এস হয়ে যাবে। দুটো চেঞ্জ হলে কি হবে, আরটা আর এই থাকবে। তো দেখবো আমাদের এখানে কি আছে, কোন রূপটা ব্যাকে আছে, 3 রূপটা ব্যাকে আছে, 3টা ঢাকা দিয়ে দাও। এরপর দেখবো যে ঢাকা পড়ে গেল, এরপর কে বাকি থাকে, 1 2 4, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাবো, তাহলে 1 থেকে 2 থেকে 4 কীভাবে ঘুরছে এটা, এই রোটেশনটা কি হচ্ছে, ক্লক ওয়াইজ রোটেশনটা হচ্ছে। তাহলে 3 ব্যাকে আছে আর রোটেশনটা হচ্ছে কি ক্লক ওয়াইজ। তাহলে কি হবে দেখো, কবার চেঞ্জ হয়েছে, ব্যাকটা ব্যাকে আছে, পজিটিভই আছে, তাহলে ইভেন সংখ্যাটা জায়গায় কি চলে এসছে, আমার অড সংখ্যা চলে এসছে, মানে নিয়মটা একবার চেঞ্জ হয়েছে, একবার চেঞ্জ হলে আটটা কি হবে, এস। তাহলে কনফিগারেশন কি হবে, এর কনফিগারেশন হবে এস। এরকম টাইপের দিলে তোমরা আর এস অবশ্যই কিন্তু নির্ণয় করতে পারবে। তারপর দেখো 2 নম্বরের কোশ্চেন দিয়েছে কি, 2 নম্বরের কোশ্চেন দিয়েছে যে এই যৌগটা এবং এই যৌগটা কোন জায়গাতে সিসিএল এর বন্ধন দৈর্ঘ্য কি হবে, কোন জায়গাতে সিসিএল এর বন্ধন দৈর্ঘ্য কার কম হবে কার বেশি হবে, এই জায়গাতে এই জায়গাতে। দেখো দুটো স্ট্রাকচার লিখলে তোমরা বুঝতে পারো পরিষ্কার করে। একটা আছে সাইক্লোহেক্সেনের মাথায় ক্লোরিন, আর একটা আছে ক্লোরোবেনজিন, একটা কে আছে ক্লোরোবেনজিন। দেখো ক্লোরিনের মাথায় কি থাকে, লোন পেয়ার থাকে, 3খানা লোন পেয়ার, তাকে কি করবে, লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করলে কি হবে, তার মধ্যে আমরা এরকম টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো, ডবল বন্ড সি প্লাস, এখানে হবে মাইনাস বন্ধন বন্ধন। তাহলে এখানে দেখো রেজোনেন্সের ফলে কি হয়েছে, এই কার্বন আর ক্লোরিন বন্ধনটা কি হয়েছে, রেজোনেন্সের ফলে এখানে দ্বিবন্ধন হয়ে গেছে না, এটা কি হয়ে গেছে, দ্বিবন্ধন প্রকৃতি লাভ করেছে। আর এখানে দ্বিবন্ধন, এখানে কি কোনো রেজোনেন্স সম্ভব, এখানে রেজোনেন্স সম্ভব নয়, কিন্তু এখানে দেখো রেজোনেন্সের জন্য কি হয়ে গেছে, কার্বন ক্লোরিন দ্বিবন্ধন হয়ে গেছে। আর আমরা কি জানি, দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য সবসময় কি হয়, কম হয় সিঙ্গেল বন্ধনের তুলনায়। অতএব কি হবে, এই ক্ষেত্রে কি হবে, বন্ধন দৈর্ঘ্য কম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি সিসিএল এর ক্লোরোবেনজিনের সিসিএল এর বন্ধন দৈর্ঘ্য কি হবে, কম হবে, এখানে কিন্তু বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, কারণ এটা সিঙ্গেল বন্ড, এখানে তো কোনো রকমের রেজোনেন্স সম্ভব নয়, এখানে রেজোনেন্স সম্ভব। রেজোনেন্স হওয়ার জন্য দেখো এই কার্বন আর ক্লোরিন বন্ধন করে কি হয়েছে, এখানটা দ্বিবন্ধন হয়ে গেছে না, ওই জন্য বন্ধন দৈর্ঘ্যটা কি হবে, কম হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইথানল থেকে মিথানল আমাকে কি করতে, প্রস্তুতি করতে দিয়েছে, কি দিয়েছে, ইথানল থেকে মিথানল আমাকে প্রস্তুতি দিয়েছে। দেখো ইথানল মানে কি, CH3 CH2OH পরিবর্তন করতে দিয়েছে আমাকে কিসে, মিথানলে। মানে কি হয়েছে, কার্বন সংখ্যা কি হয়েছে, আমাকে কমাতে বলেছে। কার্বন সংখ্যা কমানোর রাস্তা কি, প্রথমে এটাকে কি করো, এটাকে অক্সিডেশন করে দাও। কীভাবে ব্যবহার করবো আমরা, K2Cr2O7 প্লাস H2SO4। অক্সিডেশন করলে কি হয়, দেখো অর্গানিক কেমিস্ট্রিতে অক্সিডেশন করা মানে অক্সিজেন যোগ করা বা হাইড্রোজেন বার করা, আর বিজারণ করা মানে হচ্ছে কি, বিজারণ করা হচ্ছে হাইড্রোজেন যোগ করা বা অক্সিজেন বার করা। আর মনে রাখবে অ্যালকোহলের যদি অক্সিডেশন করি আমরা, উৎপন্ন হয় কি, প্রথমে অ্যালডিহাইড বা কিটোন, তারপর উৎপন্ন হয় কি অ্যাসিড। এই ছকটা ভালো করে মনে রাখো তোমরা, যে কি হয়, যে অ্যালকোহল, তারপর হচ্ছে কার্বনিল, আর লাস্ট হচ্ছে কি এখানে অ্যাসিড। এটা কার্বনিল নাম বলে তোমরা অ্যালডিহাইড কিটোন লিখো, এটাকে এটা কি লিখো, অ্যালডিহাইডের কিটোন, এটা কি হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন। অ্যালকোহল, অ্যালডিহাইড আর কিটোন আর অ্যাসিড। এই অ্যালকোহল থেকে যদি অ্যালডিহাইডে যাই আর অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যাই, এটা যাওয়ার জন্য আমাকে কী করতে হয়, জারণ করতে হয়। আর পিছন দিকে আসার জন্য কী করতে হবে আমাকে, বিজারণ করতে হবে। এখানে কী করতে হবে আমাকে, বিজারণ করতে হবে। এই কি কনসেপ্টটা ভালো করে মনে রাখবে, অ্যালকোহল টু অ্যালডিহাইড টু অ্যাসিড, এদিক থেকে এদিকে গেলে জারণ, এদিক থেকে এদিকে গেলে বিজারণ। এরপর জারক দ্রব্য বিজারক দ্রব্য তোমরা জানো, তীব্র আছে মৃদু আছে, ব্যবহার করবে সেরকম হয়ে যাবে। আমি তীব্র ব্যবহার করি, অ্যালকোহলটা একবার ডিরেক্ট অ্যাসিডে হয়ে যাবে, মৃদু ব্যবহার করলে অ্যালকোহলটা অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে। এরকম সিম্পল ব্যাপার আছে, তো তোমরা ইজিলি করতে আশা করি করতে পারবে। এটা আমি তীব্র ব্যবহার করি, তাহলে কি উৎপন্ন হবে, আরেকটা জিনিস মনে রাখবে, জারণ বিজারণের সময় না কোনোদিন কার্বন সংখ্যার পরিবর্তন হবে না। যটা কার্বন নিয়ে শুরু করেছিলে তারপরে তোটা কার্বনে কিন্তু থাকবে, তাহলে উৎপন্ন হবে CH3COOH। এখানে কি করো, এখানে তোমরা সোডা লাইম NaOH আর হিট ব্যবহার করো, ক্যালসিয়ামকে সোডা লাইম বলে থাকে, হিট ব্যবহার করলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে CH4। এখানে তুমি কি করো, H₆Cl2 দাও, কি করছি আমরা, মিথেনের ক্লোরিনেশন, তাহলে কি উৎপন্ন হবে CH3Cl। তারপর তুমি KOH ব্যবহার করো, KOH ব্যবহার করে উৎপন্ন হবে কি আমার CH3OH উৎপন্ন হয়ে যাবে। তাহলে দেখো আমি শুরু করেছিলাম কোথায়, পৌঁছালাম কোথায়, এটাই করতে দিয়েছিল আমাকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি, যে উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা কিভাবে এনিসলকে প্রস্তুত করব। কি করব আমরা, এনিসলকে প্রস্তুত করব, এটা হচ্ছে এনিসলের সংকেত। কি করব আমরা, এনিসলকে কিভাবে প্রস্তুত করব। যখন আমরা উইলিয়ামসন সিনথেসিস করি না, কি করি সবসময়, একজনকার অ্যালকোহল নিই আর একজনকার কি করি আমরা, হ্যালাইড নিই। প্রথমে এখানে কি করব, NaOH দেবো, NaOH দিলে কি হবে, এটা O- Na+ উৎপন্ন হবে, কি হবে O- Na+। তার পরের স্টেপে কি দেবো,
হ্যালাইড দেবো CH3I, তাহলে মাইনাস সাইডে এসে করে কার্বন অ্যাটাক করবে, আইটাকে বার করে দেবে। এখানে কি অ্যাটাক হচ্ছে, SN2 অ্যাটাক, সেই ব্যাক সাইডে অ্যাটাক, পিছন দিক থেকে অ্যাটাক করবে, বার করে দেবে। আর বেরিয়ে যাচ্ছে কে, I। হ্যালোজেন সবসময় বেরিয়ে যায়, হ্যালোজেন হচ্ছে X গ্রুপ, X শব্দ হাইড্রোজেন বেরিয়ে যায় সবাইকার কাছ থেকে, সে EX হোক বা X হোক, বেরিয়ে যায় সবসময়, কাজই হচ্ছে বেরিয়ে যাওয়া জীবন থেকে, জীবন থেকে না যৌগ থেকে। এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে ও CH3। এভাবে কি করতে পারি আমরা, এভাবে এনিসল কিন্তু আমরা তৈরি করতে পারি। এটি ছিল উইলিয়ামসন সিনথেসিসের পদ্ধতি। এরপরে দেখো, এর প্রবলেমটা খুব ভালো প্রবলেম দিয়েছে। যখন এরকম টাইপের লেখা প্রবলেম দিয়ে দেবে না, তখন আগে ছকটা বানিয়ে নেবে, ছকটা বানিয়ে নিলে খুব ইজি হয়ে যায়। দেখো কীভাবে ছকটা বানাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তাহলে কী আছে যৌগটা, C2H3N, তাহলে আমাকে বলেছে একটা যৌগ আছে C2H3N, এই যৌগটা হচ্ছে কে, A, তার সাথে বিজারিত হয়ে অপর একটি যৌগ বি উৎপন্ন করে। তাহলে এখানে বিজারিত হওয়া মানে বিজারণ করছি, বিজারিত একটা যৌগ কি উৎপন্ন করছে, বি। তারপর বলেছে বি এর সঙ্গে HNO2 বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে বি এর সঙ্গে কার বিক্রিয়া করছি, HNO2 বিক্রিয়া করছি, উৎপন্ন হচ্ছে কি আমার CH3CH2OH উৎপন্ন হচ্ছে, ইথানলের সংকেত বলে দিয়েছে আমাকে। তারপরে বলেছে আবার বি কে ক্লোরোফর্ম দ্বারা, ক্লোরোফর্ম ও অ্যালকোহলিক কেওএইচ সহযোগে উত্তপ্ত করলে দুর্গন্ধযুক্ত সি যৌগ উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমরা CH Cl3/KOH দিই, তাহলে কি বলছে, একটা দুর্গন্ধ গ্যাস উৎপন্ন হয়, কি হয়, একটা দুর্গন্ধ গ্যাস উৎপন্ন হয়। তাহলে ABC কে শনাক্ত করতে বলেছে। যখন এরকম লেখা কোশ্চেন দেবে না, এই ফরম্যাটটাকে বানিয়ে নেবে, তাহলে খুব ইজি হয়ে যায়। এই ফরম্যাটটা বানানো মানে তোমার হাফ কাজ শেষ। এরপর তোমাকে কাজ করতে হবে পরপর করে। দেখো C2H3N দিয়েছে, আর এটা দেখো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের কোশ্চেন। তাহলে আমাকে এমন খুঁজতে হবে, দুটো কার্বন, তিনটে হাইড্রোজেন, একটা নাইট্রোজেন। যখন এরকম দেওয়া থাকবে মানে কি আছে এখানে, এটা হলো ভাবতে পারো কি CH3CN হচ্ছে না, CH3CN দেখো, দুটো কার্বন, তিনটে হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, CH3CN। এখানে যদি আমরা বিজারণ করি, এর যদি বিজারণ করি মানে ভাবো আমি ব্যবহার করছি হচ্ছে কি, ব্যবহার করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি ব্যবহার করছি আমি এখানে, এর ব্যবহার করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বিজারণ করা মানে হাইড্রোজেন যোগ করে, একটু আগে বললাম। তাহলে কি হবে এখানে, CH3CH2NH2, হাইড্রোজেন যোগ হচ্ছে, CN আছে না, C=N আছে, তো এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন যোগ হয়ে যাচ্ছে, তাহলে উৎপন্ন করছে CH2NH2। তারপরে কাকে দিয়েছি আমরা, এটা দেওয়ার পর দেখো এটা আমার তাহলে A ছিল, এইটা হলো কে আমার B, তারপর লাস্টে কে আছে এখানে HNO2 দিচ্ছি, HNO2 দিলে কি হয়, OH হয়ে যায়, তাহলে উৎপন্ন হচ্ছে কি আমার CH3CH2OH। তারপরে দেখো কি হয়েছে, এই জায়গাতে আমরা কি করছি, ক্লোরোফর্ম আর KOH, CHCl3/KOH ব্যবহার করি। এই রিঅ্যাকশনের নাম কি, কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়াতে কি হয়, প্রাইমারি অ্যামিন কিসে পরিণত হয়, আইসোসায়ানাইডে পরিণত হয়, মানে উৎপন্ন হবে কি আমার CH3NC, কিন্তু উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে CH3NC। আর আইসোসায়ানাইডে কি হয়, দুর্গন্ধযুক্ত গ্যাস। এই ছকটা বানিয়ে করে রিঅ্যাকশনটা, এই ছকটা তোমরা রাপে বানিয়ে নেবে পরীক্ষায়, দিয়ে এই রিঅ্যাকশনটা লিখে দেবে, দিয়ে লাস্টে কি করবে, লিখবে যে A সমান CH3CN, B সমান CH3CH2NH2, আর C সমান CH3NC। লাস্টে কিন্তু অবশ্যই তিনটেকে একত্রে লাস্টে কিন্তু লিখে দেবে। এই যে ছকটা আছে এটা নিজের মতন কাজ, তারপরে এটা নিজেরা করবে, এটা নিজেরা পরীক্ষা লিখবে, তারপর লাস্টে এটা লিখে দেবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, আরে ভাই কি বলেছে পরের কোশ্চেনটা, A থেকে D অবধি শনাক্ত করতে দিয়েছে, A থেকে D। প্রথমে কি করেছি, নাইট্রোবেনজিনে গাঢ় নাইট্রিক অ্যাসিডে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কোনো জায়গায় যদি এইটা দেওয়া থাকে, এটাকে আমরা কি বলি, মিক্স অ্যাসিড বলি, মিক্স অ্যাসিড। এর কাজ হচ্ছে বেঞ্জিনিংয়ে NO2 গ্রুপকে যুক্ত করানো। যেখানে যেখানে দেখবে এইটা ব্যবহার করা আছে, ওর কাজে হচ্ছে NO2 গ্রুপকে যুক্ত করানো। এরপর যুক্তটা হবে কোথায়, যুক্তটা হবে এই জায়গাটা। দেখো এখানে কি আছে, এই যে গ্রুপটা আছে এর উপর নির্ভর করবে কোন পজিশনে যোগ হবে, মেটা পজিশনে না তোমার অর্থ না প্যারা পজিশনে যোগ হবে। যদি এ কি করে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে কি হবে, মেটা পজিশনে যোগ হবে। আর যদি বেঞ্জিনে ইলেকট্রন দেয়, অর্থের প্যারাতে যোগ হবে। NO2 গ্রুপ কি করে, বেঞ্জিন থেকে ইলেকট্রন টানে, ওই জন্য কোথায় যোগ হবে, মেটা পজিশনে। তাহলে এটা কি উৎপন্ন হবে, তাহলে আমি যদি এখানে করি, এটা প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমার নাইট্রোবেনজিন, আমি এখানে কি ব্যবহার করেছি, মিক্স অ্যাসিড Ma, তাহলে কি উৎপন্ন হবে আমার, উৎপন্ন হবে এখানে আমার NO2, আর তার সাথে এখানেও কি হয়ে যাবে, মেটা পজিশন NO2 গ্রুপ যোগ হয়ে যাবে। তারপর ব্যবহার করেছি, দেখো এটি হচ্ছে আমার কি A, তারপর ব্যবহার করেছি NaSH। এর কাজ কি জানো, এর কাজ হচ্ছে দুটো গ্রুপ আছে, সিলেক্টিভ বিজারণ। এ কি করে থাকে, সিলেক্টিভ বিজারণ করে, দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপকে বিজারণ করবে, সিলেক্টিভ বিজারণ। ওখানে তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে NH4HS দেওয়া আছে, বা NaSH একই কাজ করে। তাহলে কি উৎপন্ন হবে এখানে, এখানে উৎপন্ন হবে একটা হয়ে যাবে NH2, আর একটা NO2 অবস্থায় থেকে যাবে। তারপরে কি করেছি আমরা, জিঙ্ক প্লাস NH4Cl দিয়েছি, আর
50% ETOH 50% ইথানল। এটা মানে কি? এটা মানে বিজারণ করছি, কোথায় বিজারণটা করছি আমরা? প্রথমের মাধ্যমে। প্রথমের মাধ্যমে বিজারণ করলে কি হয়? NH2টা কি হয়ে যায় তোমার, NO2টা কি হয়ে যায়? NHOH এ তোমার কি হবে? কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে? এটা NHOH কনভার্ট হয়ে যাবে। উৎপন্ন হবে কি এখন? উৎপন্ন হবে NH2 NHOH হয়ে যাবে। এই গ্রুপটা কীভাবে বিজারণ হবে? এরপর দেখো কি আছে, NHOH হয়ে গেছে, তারপর আমরা কি দিয়েছি? টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্ট দিলে কি হয়? সেই কার্বিন বিক্রিয়া না, তো টলেন্স রিয়েজেন্ট দিলে কি হচ্ছে? একটু আগে পড়ালাম না যে টলেন্স বিক্রিয়া ব্যবহার করলে কি হয়? মুলিকেন বার্কার পরীক্ষা, ঠিক মুলিকেন বার্কারে কি হয়? এই গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যায়? এনোতে কনভার্ট হয়ে যায়, নাইট্রোসো বেঞ্জিন উৎপন্ন হয়। তাহলে কি উৎপন্ন হবে? এখানে NH2 ছিল থাকবে, এখানে কি হয়ে যাবে? এখানে হবে NO। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম? এইটা হচ্ছে আমার কি A, B, এটা C, এটা হচ্ছে D। তোমরা রিঅ্যাকশনগুলো আশা করি বুঝতে পেরেছো। মিক্স অ্যাসিড দিলে NO2, NaSH দিলে NO2 যোগ NO2 একটা NO2 NH2 হয়ে যাচ্ছে। এটা দিলে কি হবে? বিজারণ হবে প্রথম মাধ্যমে বিজারণ হলে NO2 কি হয়ে যায়? NHOH হয়। আম্লিক মাধ্যমে করলে কি হয়ে যায়? NO2 NH2 হয়। আর যদি ক্ষারীয় মাধ্যমে করি এজোবেনজিন উৎপন্ন হয়ে থাকে। তিনটে বিজারণ খুব ইম্পর্টেন্ট। NO2 যে নাইট্রোবেনজিনে তিনটে বিজারণ আছে, দেখবে ভালো করে, প্রথম মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে, আম্লিক মাধ্যমে, তিনটে বিজারণে কিন্তু ভালো করে মনে রাখবে। তারপরে দেখো বলছে এনিলিন অপেক্ষা মিথাইলামিন বেশি ক্ষারীয় কেন? কি বলেছে? এনিলিন অপেক্ষা মিথাইলামিন বেশি ক্ষারীয় কেন? কোশ্চেনটা দেখো, কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। এনিলিন স্ট্রাকচার লিখবো। এনিলিন মানে কি জানি? বেঞ্জিনের মাথায় যদি NH2 থাকে তাকে আমরা কি বলি? এনিলিন বলে থাকি। আর কি বলেছি? মিথাইলামিন মানে হচ্ছে CH3NH2। বলছে এর ক্ষারীয়তা বেশি এর তুলনায়। কেন হয়? ক্ষারীয়তা মানে কি? যে কুইক ইলেকট্রন জোড় দান করতে পারবে তার ক্ষারীয়তা তো বেশি হয়। আর কে কুইক দান করতে পারবে? যার কাছে ঘনত্ব বেশি থাকবে ইলেকট্রনের। স্বাভাবিক, আমাকে যদি বলে টাকা দান করার কথা, আমি কি করতে পারবো? আমার কাছে টাকার পরিমাণ যদি বেশি থাকে আমি কি করতে পারবো? কুইক দান করতে পারবো। আমার কাছে টাকার পরিমাণ কম থাকলে আমি কি কুইক দান করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে এখানে দেখো কার কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে আমরা সেই জিনিসটা দেখবো। এবার এখানে দেখো নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার আছে, এর কাছ থেকে বেরোবে তাহলে। এরপর এখানে দেখো CH3 গ্রুপের মধ্যে কি ইফেক্ট আছে? প্লাস আই ইফেক্ট কি করে? ইলেকট্রন জোড় দান করে। কার মাধ্যমে দান করে? বন্ধনের মাধ্যমে। তাহলে এখানে ইলেকট্রন আছে, তার সাথে সাইড থেকে আরো কি করছে? ইলেকট্রন জোড় দান করছে। তাহলে এখানে কি হবে? ইজিলি দান করতে পারবে। এবার দেখো এনিলিনের ক্ষেত্রে কি হয়েছে? নাইট্রোজেন লোন পেয়ারটা কি করছে? বেঞ্জিনিং রেজোনেন্স করছে। রেজোনেন্স করার কারণে কি হবে? এই লোন পেয়ারটা কি হবে? বেঞ্জিনিংয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে নাইট্রোজেনের মধ্যে অ্যাভেলেবেল থাকবে? অ্যাভেলেবেল থাকবে না। যদি অ্যাভেলেবেল নেই, ওই জন্য কি হবে? ক্ষারীয়তা কমে যাবে। তাহলে লোন পেয়ার রেজোনেন্স আমরা কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই। এখানে কি হবে? দেখুন আসবে এখানে কি? ডবল বন্ড NH2 প্লাস, এখানে হবে মাইনাস, এইভাবে। বা তুমি এটা ভাবতে পারো রেজোনেন্সের পর নাইট্রোজেনের মধ্যে কি চার্জ পড়ে গেছে? পজিটিভ চার্জ মানে সেখানে তো ইলেকট্রন নেই, তো দান করবে কিভাবে? ওই জন্য কি হবে? যে সবসময় মনে রাখবে এর ক্ষারীয়তা কি হয়? বেশি হয় এর তুলনায়। তোমরা আশা করি ব্যাখ্যাটা করে দিয়েছি, অ্যান্সারটা কিন্তু অবশ্যই আশা করি লিখতে পারবে। তারপরের কোশ্চেন দেখো, গ্লাই এই ট্রাইপেপটাইডের গঠন লেখো আর পেপটাইড বন্ধন দুটি নির্দেশ করো। কি করেছে? আমাকে বলে দিয়েছে এই যে গ্লাই এর কি করেছে? এর আমাকে ট্রাইপেপটাইডের কি করেছে? ট্রাইপেপটাইডের আমাকে গঠন লিখতে বলেছে, আর পেপটাইড বন্ধন কোথায় আছে আমাকে দেখাতে বলেছে। দেখো যখনই পেপটাইড তৈরি হয়, পেপটাইড কি করে তৈরি হয় বলো তো? অ্যামিনো অ্যাসিড পরপর যোগ হয়ে করে পেপটাইড তৈরি হয়। এবারে ওই গ্লাইসিন অ্যালানিন কি? অ্যামিনো অ্যাসিড। ওই অ্যামিনো অ্যাসিডের যোগ হয়ে পেপটাইড তৈরি হয়। এবারে পেপটাইড যে চেনটা থাকে না, ওই চেনের প্রথমে থাকে হচ্ছে N টার্মিনাল আর লাস্টে থাকে C টার্মিনাল। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, যে প্রথমে কে থাকে? N টার্মিনাল দিয়ে শুরু হয়, দিয়ে কার্বন চেন থাকে, আর লাস্টে কে থাকে? C টার্মিনাল। এটা হচ্ছে একটা পেপটাইডের গঠনের স্ট্রাকচার। এবার পেপটাইডটা কি দিয়ে তৈরি হয়েছে? পেপটাইড সবসময় তৈরি হয় কিন্তু কি ওই জন্য তোমার ট্রাইপেপটাইড তৈরি হচ্ছে পেপটাইড বন্ধন দ্বারা তৈরি হয়। এবার তোমাকে গ্লাই পরপর তিনটে আছে। গ্লাইসিনের স্ট্রাকচার কি হয়? CH2 এইদিকে থাকে, NH2 এইদিকে থাকে, COOH। এটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার, এটাকে বলছি আমরা গ্লাই। আর এলা কোনটাকে বলছি আমরা? NH2 H2 N CH COOH, আর নিচে থাকে একটা CH3। একে কি বলছি আমরা? অ্যালানিন, একে বলছি আমরা গ্লাইসিন। মনে রাখবে গ্লাইসিন কিন্তু একমাত্র অ্যামিনো অ্যাসিড যেটা কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। MCQ তে পরীক্ষায় জিজ্ঞেস করে, ভালো করে কিন্তু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। গ্লাইসিন একটি আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড। দেখো কি করে তৈরি হবে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? গ্লাই, তারপরে এলা, তারপরে আবার গ্লাই। কি হবে? প্রথমে গ্লাইসিন আছে, মানে প্রথমে কে থাকবে? তাহলে প্রথমে আছে আমার NH2, তারপরে কি হবে? CH2। তাহলে এখানে কি হবে? COOH আছে। তারপরে কি হবে? অ্যালানিনকে কি লিখছি আমরা? H NH CH, নিচ দিকে আছে কে? CH3, পাশে কে আছে? COOH। এটা দেওয়া আছে। তারপরে কি হবে? তারপরে দেখো পাশে আমার ছিল কি? অ্যাকচুয়ালি প্রথমে ছিল গ্লাই, তারপরে ছিল এলা, তারপরে আছে আবার কি? গ্লাই। আমি দেখো প্রথমে কিন্তু গ্লাইটা লিখে নিয়েছি, তারপরে দেখো এলা লিখেছি, মানে অ্যালানিনের স্ট্রাকচার লিখেছি। এখন কি করবো আমরা? এখন কি এরপরে আরও স্ট্রাকচার দেওয়া আছে, লিখবো হচ্ছে মানে কি? এরা যুক্ত হচ্ছে HNH CH2 COOH।
যখনই অ্যামিনো অ্যাসিডে লিখবে না পেপটাইড তৈরি করার সময় সবসময় প্রথমে নাইট্রোজেনটাকে রাখবে, তারপরে কোনটাকে রাখবে, তারপরে রাখবে হচ্ছে সি ডবল এইচটাকে। তাহলে এখানে কি হয়, এই যে OH গ্রুপটা আছে না, এই OH গ্রুপ আর এর হাইড্রোজেন মিলে করে কি হয়, জল বেরিয়ে যায়। এই OH গ্রুপ হাইড্রোজেন মিলে কি হয়, জল বেরিয়ে যায়। তাহলে এখান থেকে জল বেরিয়ে কি তৈরি হবে, জল বেরিয়ে তৈরি হবে সেটা হচ্ছে কি আমার NH2 CH2 CO NH CH নিচ দিকে CH3 পাশে CO NH CH2 C ডবল OH। দেখো লাস্টে কে আছে, C ডবল OH গ্রুপ আছে, আর এখানে প্রথমে কে আছে N। তাহলে এই সাইডে কি বলছি আমরা, N টার্মিনাল, আর এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা C টার্মিনাল। এবার এখানে দেখো আমাকে নির্দেশ করতে বলছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন কোনগুলো, এখানে দেখো এইটা হচ্ছে আমার পেপটাইড বন্ধন CONH, এই যে বন্ধনটা দেখতে পাচ্ছ এখানে CONH হচ্ছে কি আমার পেপটাইড বন্ধন। তো দুটো পেপটাইড বন্ধনকে নির্দেশ করতে বলেছে, এই যে দুটো পেপটাইড বন্ধন CONH বন্ধনকে কি বলি আমরা, পেপটাইড বন্ধন বলে থাকি। C ডবল OH আর NH2 এরা দুজন রিঅ্যাকশন করে জল বেরিয়ে যায়, ওটা হচ্ছে আমার পেপটাইড বন্ধন। তারপরে জিজ্ঞেস করেছে পরের কোশ্চেন, চলি দেখো কি বলেছে, ডি এবং এল গ্লুকোজের মধ্যে গঠনগত পার্থক্য লিখো। কি বলেছে, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের মধ্যে গঠনগত পার্থক্য। দেখো গ্লুকোজের স্ট্রাকচার মনে রাখার জন্য না ঘন্টি নিয়ম ইউজ করবে, এই নিয়মটা ইউজ করবে। দেখো শিখিয়ে দিচ্ছি কি করে করবে। উপরে কে থাকে CHO আর নিচে থাকে কে CH2OH। তাহলে উপরে থাকে CHO, এটাকে CHO ভাববে, আর নিচে CH2OH ঝুলছে, এটুকু মনে রাখবে শুধু। এরপর কে দেখো মাঝে চারটা OH, চারটা OH কোন দিকে থাকবে, দেখো ফার্স্ট OHটা এটা CHO হয়ে গেছে, ফার্স্ট OH মানে কি হবে, এইটা হবে আমার OH। আঙুলটা কোন দিকে আছে, আঙুলটা এই দিকে, এইটা হবে এই OH। এই দুটো আঙুল কোন দিকে আছে, এই দিকে, মানে এখানে হবে একটা OH, এখানে হবে একটা OH। এইটা হচ্ছে কার স্ট্রাকচার, ডি গ্লুকোজ। এটাকে ঘন্টি নিয়ম বলে থাকে, ব্রাহ্মণের এরকম ঘন্টি বাজায় না, এটা হচ্ছে সেই ঘন্টি নিয়ম। তাহলে এখানে কি বলছি, এটাকে আমরা এটাকে বলছি ডি গ্লুকোজ, এটা হচ্ছে ডি গ্লুকোজ। আমাকে বলেছে এল গ্লুকোজ, এল গ্লুকোজ কি করে পাবো, এখন আমরা যদি কি করি একটা আয়না রাখি, যে মিরারটা পাবো সেটাকে কি বলছি আমরা এল গ্লুকোজ। তাহলে কেমন দেখতে হবে গোটা, CHO CH2OH। তাহলে এই গ্রুপটা কোন দিকে আসবে, এখন এই দিকে আসবে, এই গ্রুপটা এদিকে চলে যাবে, এই গ্রুপটা আসবে এইদিকে, এই গ্রুপটা আসবে এইদিকে। দেখো এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে এল গ্লুকোজ, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ। ডি মানে কি জানো তো, লাস্টের ওইচটা ডান দিকে থাকলে ডি বলি, আর লাস্টের ওইচটা বাম দিকে থাকলে এল বলি। দেখো লাস্টের ওইচ কোনটা, এখানে লাস্টের ওইচটা কোন দিকে আছে, ডান দিকে, লাস্টের ওইচটা কোন দিকে আছে, বাম দিকে। তো এটাকে বলছি ডি, এটাকে বলছি এল। আশা করি দুটো স্ট্রাকচার বুঝতে পেরেছো। দেখো তারপরে কি বলেছে, যে গ্লুকোজের সহিত Br2 এই জলের বিক্রিয়ায় কি ঘটে, Br2 জল, Br2 জলের বিক্রিয়া কি ঘটবে। দেখো আমি আর এটা হচ্ছে কি ডি গ্লুকোজ, এর সঙ্গে কি করবো আমরা Br2 অর্ডারে রিঅ্যাকশন করবো, এর সঙ্গে Br2 অর্ডারে রিঅ্যাকশন করলে কি ঘটবে। দেখো Br2 অর্ডারের কাজ হচ্ছে অক্সিডেশন করবে, কি করবে ও অক্সিডেশন করবে। অক্সিডেশন করলে কি হয়, আমরা জানি যদি অ্যালডিহাইড থাকে সেটা অ্যাসিড হয়ে যায়, বা অ্যালকোহলটা অ্যাসিড হয়ে যায়। এবার দেখো অ্যালকোহলটা অ্যাসিড আর অ্যালডিহাইডটা অ্যাসিড। এবার ঘটনাটা হচ্ছে এরকম, যে তুমি কি করছো এখানে, যে ধরো এরকম সিচুয়েশনটা এসছে, তাহলে এখানে এই গ্রুপটা আছে, এও কি হতে পারে অক্সিডাইজ করতে পারে, এরও অক্সিডেশন হতে পারে। এবারে Br2 অর্ডার না, ও হচ্ছে মৃদু, ও একটাকে করতে পারবে, অ্যালডিহাইডটাকে অ্যাসিড করতে পারে, কিন্তু বাকিটাকে CH2OH করতে পারে না। তাহলে কি হবে, এখানে পাবো আমরা COOH, নিচে কি হবে আমার CH2OH, এখানে হবে OH চলে আসবে, এখানে OH আর OH। আর এগুলোর পাশে একটা করে হাইড্রোজেন আছে, এটা কোনো ব্যাপার না আর কি, পাশে কি আছে একটা করে হাইড্রোজেন আছে, মানে সেই আর কি তোমাদের যেন অসুবিধা না হয় বুঝতে। এখানে পাশে কি আছে, একটা করে হাইড্রোজেন রাখা আছে, পাশে একটা করে হাইড্রোজেন রাখা আছে, আগেরটা কিন্তু তোমরা লিখে নেবে। তাহলে এটা হচ্ছে কি উৎপন্ন হবে, এখানে তো কি হয়েছে, একটা উৎপন্ন হয়েছে। তাহলে এখানে যদি আমরা কি করি Br2 ওয়াটার দিই, তাহলে আমার একটা CHO COOH হবে, একের নাম হচ্ছে কি গ্লুকোনিক অ্যাসিড। আর যদি আমরা ডাইলিউট HNO3 ব্যবহার করি, ওটা হচ্ছে কি তীব্র, ও কি করে উপরটাকে আর নিচটাকে দুটোকে COOH করে দেয়, ওর নাম হচ্ছে গ্লুকোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে কি গ্লুকোনিক অ্যাসিড। এটা ছিল Br2 ওয়াটারের সাথে গ্লুকোজের বিক্রিয়া। দেখো লাস্ট গ্রুপ ডির কোয়েশ্চেন, ঠিক আছে। তোমার জন্য এত পরিমাণে খাটছি, তোমাদের উচিত হচ্ছে কি ভিডিওটা লাইক করা, কমেন্ট করা, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া। আমাদের চ্যানেল থেকে কিন্তু রেগুলার তোমরা সপ্তাহে দুটো করে রেভিডিও টেস্ট আবার সলভ পাবে, আশা করছি সপ্তাহে দুটো করে রেভিডিও সলভ কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো। তোমাদের উচিত লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু এটা করবে, এটা করা কিন্তু তোমাদের উচিত। কি বলেছে, 227 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক হলো 0.02 সেকেন্ড ইনভার্স। হার ধ্রুবক মানে কি বলে দিয়েছে, কে সমান হচ্ছে কত 0.02 সেকেন্ড ইনভার্স। তারপরে বলেছে যদি বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি মানে অ্যাক্টিভেশন এনার্জি এর সমান কত বলে দিয়েছে 18.23 কিলোজুল। আমি কিলোজুলটাকে জুলে কনভার্ট করে দিলে কি হবে 10⁻³ দ্বারা গুণ করে দিচ্ছে একবারে, জুল পার মোল। তারপরে বলেছে কি উষ্ণতা বলে দিয়েছে, প্রথমে বলেছিল উষ্ণতা
227 মানে 227 প্লাস 273 মানে কত হচ্ছে 500 কেলভিন। যে জিজ্ঞেস করেছে কম্পাঙ্ক গুণাঙ্ক মানে এ সমান কত। অ্যাক্টিভেশন এনার্জি কে আর এর সম্পর্ক জানো, আর নিয়ে আসে সমীকরণ কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, সব ভ্যালু দেওয়া আছে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে এর সমান কি লিখতে পারি আমরা, কে বাই ডিরেক্ট হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। ভ্যালুটা বসাও, কে সমান কত আছে 0.02 ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস ই এর মানটা কত 18 গুণিত 18.23 গুণিত 10 টু দি পাওয়ার 3 ইএ বাই আর কত, আরটা এখানে বসাবো 8.314। এই এককটা কিসে আছে আমার জুলে, কিলো জুলে ছিল, আমি কি করেছি এটাকে জুলে কনভার্ট করেছি, তার জন্য এখানে মানটা কিসে বসাবো আমরা জুলে বসাবো 8.314। আর টি এর মানটা কত, ওটি 500 কেলভিন সমান হচ্ছে 500। এটা ক্যালকুলেশন করবে আর সেটা কাজ করো, এটা ক্যালকুলেশন করা কিন্তু তোমরা কিন্তু কি অবশ্যই কি করবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা বলবে যে এই 5-এর দাগের এর একের অ্যান্সারটা কত হয়েছে। আমি তোমাদের কাছ থেকে আশা করছি যে তোমরা কি করবে, এই 5-এর দাগের এর একের অ্যান্সারটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে অ্যান্সারটা কত হয়েছে, এর অ্যান্সারটা কত। অ্যান্সার একক কি আসবে, এর একক কি আসবে সেকেন্ড ইনভার্স। চলো তোমরা এটা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই বলবে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে, আচ্ছা এই অঙ্কটা হয়ে গেল। 2-এর কোশ্চেনে জিজ্ঞেস করেছে দেখো বিক্রিয়ার হার ধ্রুবক কি, হার ধ্রুবক কাকে বলে। একটু সমীকরণ তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, সমীকরণ সময় কি জানি আমরা, বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কি হয় যে আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এন, এইটা একটা বিক্রিয়া হচ্ছে হার ধ্রুবকের সমীকরণ। এবারে গাঢ়ত্বটা কিন্তু 1 করে দিই আমরা, তাহলে কি আসবে আর সমান কে চলে আসবে। আর সমান যদি কে চলে আসে আমরা কি বলতে পারি, মানে একক গাঢ়ত্বে যে বিক্রিয়ার হার হয় ওটাকে হার ধ্রুবক বলি। তাহলে তোমার সংজ্ঞা কিন্তু বই থেকে অবশ্যই লিখে নিতে পারবে, আচ্ছা বুঝতেও পারলে। তারপরে দেখো জিজ্ঞেস করেছে কি তৃতীয় ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক জিজ্ঞেস করেছে, এটা খুব ভালো জিনিস। চলো তোমাদেরকে এটা ভালো করে দেখিয়ে দিই। বের করতে কি বলেছে যে কি বলেছে আমাকে, যে তৃতীয় ক্রম আছে ওই তৃতীয় ক্রমের কি করতে হবে আমাকে হার ধ্রুবক নির্ণয় করতে হবে, তৃতীয় ক্রমের হার ধ্রুবক এককে নির্ণয় করতে হবে। তৃতীয় ক্রম কেন, যে কোনো ক্রম বলে তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে, সেইভাবেই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি করে করছি। আমরা কি জানি এমনিতে, এইটা তোমার সমীকরণে ছিল এ টু দি পাওয়ার এন, তাহলে কে সমান কি লিখতে পারি আমরা আর বাই এ টু দি পাওয়ার এন। আর মানে কি হার, হারের একক কি হয় মোল লিটার ইনভার্স কে সেকেন্ড ইনভার্স, আর এর একক কি হয়ে থাকে মোল পার লিটার গাঢ়ত্বের একক। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাই যে আমার কে এর একক কি হয়ে থাকে সবসময় মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার কি হয় 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। এইটা হচ্ছে আমার কি এ এককটা মনে রাখবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কে এর একক। কত ক্রম বলেছে তৃতীয় ক্রম, মানে এন মান 3, তাহলে এন সমান 3 বসাও, তাহলে কত আসবে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার কত 1 মাইনাস 3 করলে কত হবে -2 ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে কত হবে -2 গুণ করলে কত আসবে মোল টু দি পাওয়ার -2 ইন্টু লিটার টু দি পাওয়ার -1 ছিলই, তার সঙ্গে -2 গুণ করলে কত হয়ে যাবে 2 ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তৃতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক বা বিক্রিয়া হার ধ্রুবকের একক। আশা করি বুঝতে পেরেছ। তারপরের কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন দিয়েছে, অঙ্কটা দেওয়া আছে। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এই বিক্রিয়ার এ ও বি উভয়ের গাঢ়ত্ব কি করা হয়েছে দ্বিগুণ করা হলো। দ্বিগুণ করলে হার ধ্রুবকটা 8 গুণ হয়ে যাচ্ছে। তারপরে বলেছে আমি শুধু বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, তাহলে কি বলছে বিক্রিয়ার হার ধ্রুবক দ্বিগুণ হয়, তাহলে হার সূত্র নির্ণয় করতে বলেছে। মানে দেখো আমাকে কি দিয়েছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, তাহলে এর বিক্রিয়ার হার সমান কি লিখতে পারি আমরা, লিখতে পারি না যে হার সমান কে ইন্টু এ আর বি টু দি পাওয়ার আলফা আর টু দি পাওয়ার বিটা। এগুলো তো আমরা জানি না, আমাকে সে ভ্যালু থেকে বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার হার, কারণ বিক্রিয়া দেওয়া আছে আমি লিখতে পারি এটা, আলফার বিটার মান কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। এরপর দেখো আমার কন্ডিশন কি বলে দিয়েছে যে এর গাঢ়ত্ব বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে 8 গুণ হচ্ছে। দেখো ধরো আমি কি করছি এর গাঢ়ত্ব বি এর গাঢ়ত্ব আর কি আছে হার আছে। 1 নম্বর কন্ডিশনে কি বলেছে এর গাঢ়ত্ব বি এর গাঢ়ত্ব হার দেওয়া আছে। তাহলে 1 নম্বর কন্ডিশন কি বলেছে আমাকে, 1 নম্বর কন্ডিশন আমাকে বলে দিয়েছে কি যে এখানে কি করেছে 1 নম্বর কন্ডিশনে এর গাঢ়ত্ব কি করেছি এ আর বি এর গাঢ়ত্ব উভয় দ্বিগুণ, মানে যখন এটাকে 2 এ করছি, তুমি তার আগে ধরে নাও এখানে যে এটা এক্স, এটাকে এক্স না এটাকে তুমি এই ধরো, যে এর গাঢ়ত্ব এ ছিল এর গাঢ়ত্ব বি ছিল স্মল বি, হার ছিল কত হার ছিল হচ্ছে এক্স, এই কন্ডিশন। তারপরে দেখো ধরে নাও, তারপরে কি হয়েছে এ ও বি এর গাঢ়ত্ব উভয় দ্বিগুণ করেছি, মানে দ্বিতীয় কন্ডিশনে কি হচ্ছে এইটাকে 2 এ করেছি এইটাকে 2b করেছি, হারটা কত গুণ হয়ে গেছে আমার 8x হয়ে গেছে। তৃতীয় কন্ডিশন কি বলে, আরেকটা কন্ডিশনে কি বলেছে বি এর গাঢ়ত্বকে দ্বিগুণ করেছে শুধুমাত্র বি, তাহলে এটা যেমন ছিল সেরকম ফিক্সড আছে, বিটা কি হয়ে গেছে 2b হয়ে গেছে, তখন হারটা কত হয়েছে হারটা আমার দ্বিগুণ হয়েছে, মানে এক্সটা 2x হয়ে গেছে। এই ছকটা তোমাকে
ডাইনিচ হক্টোনিউক্লিয়াস বানিয়ে নিলে। এটা হয়েছে। এরপর তোমাকে কি বলেছে, নির্ণয় করতে হবে আলফা আর বিটার মান। আলফা বিটার মান পেলে সূত্র তুমি কি করতে পারবে, এই হার সূত্র নির্ণয় করতে পারবে। তাহলে আলফা বিটার মান আমরা নির্ণয় করব। দেখো কীভাবে নির্ণয় করছি, এই সূত্র ইউজ করবো সবসময়। এক নম্বরে কী দেখছি তাহলে আমাদের, এক নম্বরে লিখতে পারি তো যে এক্স সমান হার সমান কত হবে, এ বিক্রিয়া কে এর মানটা কী হবে সবাইকার জন্য, কে সমান কে ইন্টু কী হবে, কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা আর স্মল বি টু দি পাওয়ার বিটা। এটা অ্যাপ্লাই করলাম এই ফর্মুলাতে। দ্বিতীয়ত দেখো কী পাবো আমরা, 8x সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এ না 2a টু দি পাওয়ার আলফা আর 2b টু দি পাওয়ার বিটা। আর 3 নম্বরে পাবো আমরা 2x সমান কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা। 1 2 3 এই তিনটে থেকে তিনটে সমীকরণ আমরা পেয়ে গেছি। এরপর কী করবো, সমীকরণগুলো ইউজ করে আলফা বিটার মান নির্ণয় করবো। কী করে করছি দেখো, আমি যদি করে থাকি যে 3 ভাজিত 1, কী করছি আমরা, যে 3 নাম্বার পেয়েছি 3 ভাজিত 1 করছি। 3 ভাজিত 1 করলে কী পাবো আমরা, দেখো তাহলে কী হবে, 2x বাই এক্স সমানে কী আসবে, কে এ টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই কী হবে, কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। এইটা গোটাটা কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে যে 2 সমান, আর এখানে বি টু দি পাওয়ার বিটা, বি টু দি পাওয়ার কেটে পড়ে থাকবে কি আমার 2 টু দি পাওয়ার বিটা। 2 টু দি পাওয়ার 1 সমানই হলো। তো এখান থেকে কী পাবো আমরা, যে 2 টু দি পাওয়ার 1 সমান, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, ওটাকে লিখতে পারি আমরা। তাহলে এখানে 2 2 আছে মানে কত হবে, অতএব বিটা সমান 1। তাহলে বিটা সমান 1 আমরা বার করতে পারলাম, পেরেছি। সিমিলারলি 3 1 কে ইউজ করে যখন বিটা বার করলাম না, সিমিলারলি আমরা কী করবো, 2 আর 3 এটাকে ব্যবহার করে আমরা আলফাটা ব্যবহার করবো। দেখো কী করছি, 2 আর 3কে ব্যবহার করে আমরা আলফাটা কিন্তু বার করব। ঠিক আছে, কী করবো আমরা তাহলে এখন করবো 3 না 2 ভাজিত 3 করছি, 2 ভাজিত 3 করছি। 2 ভাজিত 3 করলে কত আসবে তাহলে 8x বাই 2x, 8x বাই 2x সমান কী আসবে, কে 2a টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই কে এ টু দি পাওয়ার আলফা আর 2b টু দি পাওয়ার বিটা। এই দুটো কেটে যাবে, এরপরে কী হয়েছে, এক্স এক্স কেটে গেল, 4 2 8 4, তাহলে কি কে কেটে যাবে, এও কেটে যাবে, তাহলে কী থাকবে যে 4 সমান 2 টু দি পাওয়ার আলফা। 4টাকে কী হিসাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 সমান 2 টু দি পাওয়ার আলফা। এখান থেকে পাচ্ছি আমরা আলফা সমান 2, তাহলে আলফা সমান 2 আর বিটা সমান 1 পেয়ে গেছি। তাহলে হার সমান কী হবে আমাদের ক্ষেত্রে, এখন যে সমীকরণটা পেয়েছিলাম, তাহলে আমরা কী লিখতে পারি এখন, যে হার সমান কী আসবে আমাদের এখন, তাহলে আমরা লিখতে পারি যে হার সমান কী হবে, কে এ টু দি পাওয়ার স্কোয়ার আর বি টু দি পাওয়ার 1। মোট ক্রম কত হবে, 2 + 1 মানে 3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো আবার তোমাকে জিজ্ঞেস করেছে একটি বিক্রিয়ার হার ধ্রুবকের একক দিয়ে দিয়েছে। কি করেছে, হার ধ্রুবকের একক আমাকে বলে, হার ধ্রুবকের একক কত, মোল টু দি পাওয়ার -1/2 ডেমি টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটির ক্রম জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে করতে হবে এখানে আমরা কি করব, এই বিক্রিয়াটির ক্রম নির্ণয় করবো। দেখো তোমাকে যখন আগেবারে কী ছিল, দেখো আগেবারে তোমাকে ক্রম বলে দিয়েছিল, যে এককটা নির্ণয় করতে দিয়েছে। এখন কি করেছে, এখন ওরা এককটা বলে দিয়েছে, বলছে ক্রমটা নির্ণয় কর। ঠিক আছে, যাই দিক না কোনো করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এককটা কী দেওয়া আছে, মোল টু দি পাওয়ার -1/2 ডেমি টু দি পাওয়ার 3/2 আর সেকেন্ড ইনভার্স। অ্যাকচুয়ালি ডেমি কিউ মানে হচ্ছে লিটার, ডেমি কিউ মানে লিটার, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো কী করে করবে এটা, কী করে সাজাবে, এখান থেকে একটা কাজ করবে, মোলের মাথায় যে সংখ্যাটা আছে না, ওই সংখ্যাটা রেট কমন নিয়ে নেবে। মোলের মাথায় কত সংখ্যা আছে, -1/2, তাহলে -1/2 রেট কমন নিয়ে নাও। তাহলে কী আসবে, মোল ইন্টু ডেমি টু দি পাওয়ার -1/2 কমন নিলে কত পড়ে থাকে এখানে, -3, আর এখানে কত হচ্ছে, সরি -3 হয়ে যাবে। দেখো এটাকে গুণ করো কটাটা, -3 সাথে যদি আমরা কী করি, -1 2 গুণ করে তাহলে কত হবে, 3/2। দেখো 3/2 পাচ্ছি, এখানে 1 আছে, 1 সঙ্গে -1 গুণ করলে কত হবে, -1/2। দেখো ঠিক আছে কটাটা, ইন্টু কী থাকছে, ইন্টু সেকেন্ড ইনভার্স। এবার আমরা কি জানি, একটু আগে আমরা পেয়েছিলাম না, একটা কী হয়ে থাকে, একটা এরকম হয়ে থাকে না, যে মোল ইন্টু ডেমি কিউ মানে লিটার মানে ডেমি কিউ, -3/2 হোল টু দি পাওয়ার কী হয় 1 - n ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে 1 - n, দেখো এই দুটো সেম জিনিস হয়ে গেছে না, এখন দুটো এই দুটো সেম হয়ে গেছে মানে কি লিখতে পারি, সেকেন্ড ইনভার্সের জায়গায় আছে, এইটা এর জায়গায় আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 1 - n সমানে কত হয়েছে আমার -1/2 লিখতে পারি এটাকে। 1 - n সমানে -1/2 হয়ে থাকে, তখন আমরা কি করব, এবার আমরা ডিরেক্ট এই মানটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে কী হবে, অতএব 1 + ½ সমানে n, অতএব n সমানে কত হবে
3-2 হবে অ্যান্সার। তাহলে বিক্রিয়াটার ক্রম কত হবে? 3-2। দেখো ক্রম বলে দিলে একক নির্ণয় করলাম, আর একক বলে দিয়েছে, ক্রমও কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। দেখো অর্গানিকের কোশ্চেনটা কি বলেছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে কি, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এই ক্যালসিয়াম ফরমেট, এর শুষ্ক লবণ দেওয়া আছে, শুষ্ক পাতন করেছি আমরা। শুষ্ক পাতন করলে কী হবে, প্রথমে এই যে HCOO2CA কী করেছি আমরা, ড্রাই ডিস্টিলেশন বা শুষ্ক পাতন। শুষ্ক পাতন করলে কী হবে, এখানে ফর্মালডিহাইড উৎপন্ন হবে। কি ফর্মালডিহাইড, যদি আমি এখানে কি করতাম, এর সাথে কোনো অন্য লবণ নিতাম, তখন আমার এলডিহাইড বা এলডিহাইড উৎপন্ন হতো। ভালো করে মনে রাখবে এখানে। তাহলে এখানে কী হতো, যদি 1:1 নিতাম, এটার সঙ্গে যদি আমি হয়তো দেখা গেলো ক্যালসিয়াম ফরমেট, এরকম ক্যালসিয়াম ফরমেট নিয়েছি, আমি যদি ক্যালসিয়াম অ্যাসিডেট নিতাম না, তখন এর সাথে কী হতো, ওখানে অ্যাসিটালডিহাইড কিন্তু উৎপন্ন হতো। এরপর দেখো এখানে কি দিয়েছি আমি, CH3CH2MgI গিগনার রিয়েজেন্ট, মানে দেওয়া আছে CH3CH2MgI। গিগনার মানে কি RMgX, আরটা কি থাকে মাইনাস, তাহলে এটা মাইনাস আছে, এইটা কি আছে আমার প্লাস। মাইনাস কি করবে, অ্যাটাক করবে, কোথায় করবে, এখানে এসে করে অ্যাটাকটা করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে কি উৎপন্ন হবে, CH3CH2OMgI উৎপন্ন হবে। তারপরের স্টেপে কি দিয়েছে আমাকে, H3+ দিলে কি হবে, H3+ দিলে OMgIটা OH হবে, উৎপন্ন হবে কি আমার CH3CH2OH, আমার এটা উৎপন্ন হয়ে যাবে। তাহলে দেখো ABC বুঝতে পেরেছো, এটা A, এটা B আর এটা C, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরটাতে কি বলেছে, CH3COCl H2PDBSO দিয়েছে, কি রিয়েজেন্ট এটা, রোজেনমান বিক্রিয়া। রোজেনমান বিক্রিয়া কি হয়, এরকম অ্যাসিটাইল ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। তাহলে কি হবে, এখান থেকে প্রথমে দেওয়া আছে CH3COCl, কি দিয়েছি আমরা, রোজেনমান বিজারণ, বিকারকটা লিখে নেবে। তাহলে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে CH3COH, অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হবে। তারপরে কি করেছি, NaHSO3, সোডিয়াম বাইসালফেট, NaHSO3, এটা কি হবে, এডিশন হবে। এই NaHSO3 তে কি থাকে জানো, H+SO3Na-, তাহলে প্লাসটা যোগ হবে, প্লাসটা কোথায় যোগ হবে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এখানে অক্সিজেনের কার্বনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেনের যোগ হবে কি হাইড্রোজেন, আর কার্বনের অক্সিজেনের যোগ হবে হাইড্রোজেন, আর কার্বনের যোগ হবে SO3Na। তাহলে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে CH3, C উপরটা হয়ে যাবে OH, এখানে হবে H, আর নিচে হবে SO3Na। তাহলে এইটা আমরা পাবো, এটা হচ্ছে কি বাইসালফাইড এডিশন ছিল অ্যালডিহাইডের, ওই রিঅ্যাকশন হচ্ছে এটা। তাহলে দেখো ABC তো আগে হয়ে গেছিল, D আর এটা হচ্ছে কি আমার D, এটা হচ্ছে আমার E, আশা করি বুঝতে পেরেছো। ABCDE অবধি হয়ে গেছে। তারপরটা দেখো, তারপরটাতে কি বলেছে, বেঞ্জিনের মাথায় CH3 টলুইন, টলুইনে কি করেছি আমরা, জারণ করেছি। এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে বেঞ্জিনের মাথায় COOH। মনে রাখবে এখানে CH3 আছে তো, ইথাইল থাকলেও কিন্তু COOH হতো। যদি এখানে মেন কথা হচ্ছে এই পজিশনটাকে বেঞ্জাইলিক পজিশন বলি, এখানে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, ও সবসময় বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করে, কার প্রেজেন্সে, K2CH2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে সবসময় বেঞ্জয়িক অ্যাসিডই উৎপন্ন করে। তারপরে দেখো কি বলেছে, যে CHO কি বলেছে, যে বেঞ্জালডিহাইড দেওয়া আছে, বেঞ্জালডিহাইডে কি করেছি, জিঙ্ক অ্যামালগাম গাঢ় দিয়েছি। জিঙ্ক অ্যামালগাম গাঢ় যেটা আছে না, ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে বিজারণ করা। ও কি করে, ও বিজারণ করে। তাহলে ও কি করবে, বিজারণ। তাহলে দেখো কি করছে এখানে, এই বোর্ড, চলো দেখো কি আছে, CHO। এখানে যদি কি করি আমরা, এখানে যদি জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেট HCl ব্যবহার করি, এটা ব্যবহার করলে কি হয়, এটা ব্যবহার করলে তোমার এই রিঅ্যাকশনটার নাম কি বলো তো, তোমরা রিঅ্যাকশনের নাম কমেন্ট করো, যে এই বেঞ্জালডিহাইড থেকে আমরা কি করছি, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিচ্ছি, এই রিঅ্যাকশনের নাম কি, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আর কমেন্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি, তোমরা তো কমেন্ট করতে তোমাদের হাত ব্যথা হচ্ছে, তো আমি বলে দিচ্ছি এখানে কি হয়, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তারপরে দেখো কি জিজ্ঞেস করেছে, CH3CH2 তে NH2 দিয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যামোনিয়া জাতকের সাথে রিঅ্যাকশন, কার সাথে রিঅ্যাকশন, অ্যামোনিয়া জাতক। অ্যামোনিয়া জাতকের সঙ্গে রিঅ্যাকশন করলে কি হয়, সবসময় জল বেরিয়ে যায়, কি হয়, জল বেরিয়ে যায়। তো এখান থেকে জল বেরোবে, কি করে বেরোবে, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হবে, জলটা বেরিয়ে যাবে। উৎপন্ন হবে কি আমার, উৎপন্ন হবে আগে দেখে নাও, খুলে লিখে দিচ্ছি ভালো করে, OH। এটা ছিল অ্যালডিহাইড, রিঅ্যাকশন করছে NH2NH2, তাহলে কি হবে, H2NH2। তাহলে কি হবে, এই যে দুজন আছে না এখানে, এই যে H2 আর অক্সিজেন, এই দুজনে মিলে জলটা বেরোবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2 উৎপন্ন হবে। এই যোগটা উৎপন্ন, যে কোনো অ্যামোনিয়া জাতকের সাথে রিঅ্যাকশন করলে কি হয়, জল বেরিয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। এর নাম কি, হাইড্রাজিন। NH2 এর নাম হচ্ছে কি, হাইড্রাজিন। তারপরে দেখো কি বলেছে, COO হয়েছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড। দেখো একটু আগে পড়ালাম, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের কাজ কি, ওর কাজ হচ্ছে NO2 গ্রুপকে যুক্ত করানো। এবারে যুক্ত তো হবে, কোন পজিশনে যোগ হবে, অর্থ মেটা না প্যারা,
কি বললাম, যে বেঞ্জিনে ইলেকট্রন দেয় তার ক্ষেত্রে অর্থ আর প্যারাতে যোগ হয়, আর যে বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেয় তার ক্ষেত্রে মেটাতে যোগ হয়। সি ডবল এইচ কি করে, বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে কোথায় যোগ হবে, মেটা পজিশনে যোগ হবে। তাহলে আইটা কি হবে আমার, আইটা হবে বেঞ্জিন, বেঞ্জিনের মাথায় সি ডবল এইচ তো থেকেই যাবে, আর এখানে হবে কে NO2, এটা আমরা পাবো। তারপরে দেখো আর সি ডবল এইচ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজ কি, বিজারণ করা। প্রথমেই বললাম অ্যাসিডের বিজারণে কি উৎপন্ন হবে, অ্যাসিডের বিজারণে উৎপন্ন হবে তোমার প্রথমে অ্যালডিহাইড, তারপর উৎপন্ন হবে অ্যালকোহল। এখানে কি হবে, এখানে উৎপন্ন হবে আর CH2OH। আর কি বলেছি, যখন বিজারণ করবে বা জারণ করবে কোনো রকমের সময়ের জন্য কি হবে, কার্বন সংখ্যার পরিবর্তন হবে না। এটা ছিল এই পোর্শনটা। তারপরে দেখাবো আমরা তারপরে পেজ, চলো শেষ হয়ে এসছে, আর একটু বাকি আছে, লাস্ট অবধি থাকো, ভিডিওটা দেখো লাস্ট অবধি। তারপরে কি বলেছে, যে নিম্নলিখিত বিক্রিয়াগুলির উদাহরণ দাও। বেঞ্জয়েন কনডেনসেশন, বেঞ্জয়েন কনডেনসেশনে কি হয়, বেঞ্জালডিহাইডের সাথে রিঅ্যাকশন করা হয়, কাকে, KCN, আর আমরা কি করি, বেঞ্জালডিহাইডের সাথে কাকে রিঅ্যাকশন করছি আমরা, KCN আর ইথানল, একে দিলে কি হয় ইথানল, আর একটু হিট ব্যবহার করলে কি হয়, এই দুটো বেঞ্জালডিহাইড যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে করে কি করে বেঞ্জয়েন যৌগ উৎপন্ন করে, কি বেঞ্জয়েন, C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH OH, এই যৌগটা কি হয় উৎপন্ন, একে কি বলছি আমরা বেঞ্জয়েন, এই যৌগটা হচ্ছে কি বেঞ্জয়েন। এখান থেকে একটা রিঅ্যাকশন থাকে, বেঞ্জয়েন থেকে আমরা কি করি, এই চিহ্ন দিলে বেঞ্জিল উৎপন্ন হয়, বেঞ্জিল থেকে কি হয়েছে বেঞ্জিলিক অ্যাসিড হয়। ওই চেনটা খুবই ইম্পর্টেন্ট, ওই চেনটা তোমরা ভালো করে কিন্তু অবশ্যই দেখে নেবে, যে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জয়েন, তারপরে বেঞ্জয়েন থেকে বেঞ্জিল, বেঞ্জিন থেকে বেঞ্জিলিক অ্যাসিড, এরকম ভালো করে চেনটা মনে রাখবে। টেস্ট পেপারে দেখবে কোশ্চেন পাবেই, আমি করাবো টেস্ট পেপার কন্টিনিউ, তোমাকে ওখান থেকে তখন দেখবে কোশ্চেন আছে। এটা বেঞ্জয়েন, এটা ছিল বেঞ্জয়েন কনডেনসেশন। যখন এরকম উদাহরণ দেবে না, কি করবে তোমরা, রিঅ্যাকশনটা লিখে করো না, এক লাইন লিখে দেবে যে বেঞ্জালডিহাইডকে KCN এবং ইথানলের প্রেজেন্সে বা ইথানলের উপস্থিতি বিক্রিয়া করলে বেঞ্জয়েন উৎপন্ন হয়, তারপরে রিঅ্যাকশনটা লিখবে, উদাহরণ দিতে বলেছে তো এক লাইন লিখে করে উদাহরণটা দেবে, তাহলে সব থেকে ভালো হয়। তারপরে 2 নম্বর দেখো কি বলেছে, শঙ্কর কেন্নিজারো। কেন্নিজারো রিঅ্যাকশন কাকে বলি আমরা, একটু আগে MCQ-তে পড়লাম, যে যেখানে কি হয়, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না, তারা কি হয়, গাঢ় ক্ষারের প্রেজেন্সে বিক্রিয়া করে একজন কি হয় অ্যাসিড, আর একজনের কি হয় অ্যালকোহল। অ্যাসিডটা কার হবে, যার কি হবে, যদি আমি আলাদা আলাদা নিই, দুটো ভিন্ন প্রকারের অ্যালডিহাইড নিই, তাহলে যার সক্রিয়তা বেশি সেটা অ্যাসিড হবে, যার সক্রিয়তা কম সেটা অ্যালকোহল হবে। তাহলে দেখো আমাকে শঙ্কর বলেছে, মানে আমাকে দুটো ভিন্ন নিতে হবে না, তাহলে এখানে দেখো কি নেবো, একটাকে নেবো হচ্ছে আমরা HCHO, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, প্লাস কাকে ব্যবহার করবো আমরা, ব্যবহার করবো বেঞ্জালডিহাইড, এর মধ্যেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। এখানে যদি আমরা কি করি, গাঢ় ক্ষার মানে 50% NOH বা 50% KOH ব্যবহার করতে পারো, তাহলে কি হবে, একজনকার জারণ একজনকার বিজারণ। জারণে কি উৎপন্ন হয়, জারণটা কার হবে, যার সক্রিয়তা বেশি তার জারণ হবে, আর যার সক্রিয়তা কম তার কি হবে, তার এখানে হবে বিজারণ। তাহলে উৎপন্ন হবে কি এখানে CH2OH, CH2OH। এই ফর্মালডিহাইডের সক্রিয়তা বেশি হয় বেঞ্জালডিহাইডের তুলনায়, কেন, কারণ বেঞ্জালডিহাইডে বেঞ্জিনিং আছে, রেজোনেন্স করতে পারে, সক্রিয়তাকে কমিয়ে দিচ্ছে, এখানে এরকম টাইপের রেজোনেন্স হয় না, তো সক্রিয়তার বেশি, এর সক্রিয়তা কম, সক্রিয়তা কম বলে কি হয়েছে অ্যালকোহল, আর এর সক্রিয়তা বেশি বলে কি হয়েছে, এ হয়েছে অ্যাসিড। অ্যাসিড হওয়া মানে কি হচ্ছে জারণ, আর সক্রিয়তা কম মানে হয়েছে বিজারণ, আর বিজারণ হওয়া মানে কি হচ্ছে অ্যালকোহল। বোঝা গেল আশা করি। চলো তারপরে কি দিয়েছে, রূপান্তর করো না, বাকি আছে উল্ফ কিসনার। উল্ফ কিসনারে কি হয় দেখো, একটু আগে ক্লিমেনশন করলাম না, উল্ফ কিসনারও কাজ ঠিক সেম, এলডিহাইড বা কিটোন কম্পাউন্ডকে আমরা অ্যালকেনে রূপান্তর করি। মানে কি ঘটনা ঘটে থাকে, এই যে CO2 থাকে না, একে আমরা করি হচ্ছে CH2, এর কাজ হচ্ছে এইটা বিজারণ করার সময় কি দেখো, একটা বিজারণে অ্যালকোহল হচ্ছে, এই বিজারণে কিন্তু অ্যালকেন উৎপন্ন করছে, অ্যালকেনটা যখন হচ্ছে না, এটাকে কি বলছিলাম, দুটো আছে, একটা হচ্ছে উল্ফ কিসনার ছিল, আর তার সঙ্গে কি ছিল বলতো ক্লিমেনশন। ক্লিমেনশনের এক্সাম্পলটা একটু আগে দেখলাম, এখন দেখছি আমরা উল্ফ কিসনার। উল্ফ কিসনারে কি হয়ে থাকে, ধর আমি যৌগটাকে নিয়েছি CH3COH, এটা দুটো স্টেপে হয়ে যাবে, দুটো স্টেপেই তোমরা করে দেবে, পরীক্ষার সময় একটা স্টেপও পাঞ্চ করে দিয়ে দেয় কিন্তু অনেক সময়। এক নম্বরে কি হয়, হাইড্রোজেন NH2 এর সঙ্গে রিঅ্যাকশন করলে দেখো একটু আগে করলাম, রিঅ্যাকশনটা কি হবে, জল বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে এখানে CH3CH ডবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2 উৎপন্ন হবে। তার পরের স্টেপে কি করবো আমরা, পরের স্টেপে ব্যবহার করবো এখন হচ্ছে কি C2H5O মাইনাস, আর ব্যবহার করবো হচ্ছে ইথিলিন গ্লাইকল, আর এখানে KOH ব্যবহার করো, OH মাইনাস বা KOH ব্যবহার, C2H একটা বেস, আর তার সঙ্গে ইথিলিন গ্লাইকল ব্যবহার করলে কি হয়ে যায়, উৎপন্ন করে CH3 সিঙ্গেল বন্ড CH3, এই যৌগটা কি হয় উৎপন্ন হয়ে যায়। এখানেও কিন্তু দেখো কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো রূপান্তর করতে দিয়েছে, কি করতে দিয়েছে রূপান্তর। তারপর চলো আমরা রূপান্তরগুলো করি, আর একটু বাকি আছে, তাহলে শেষ হয়ে যাবে। আর কি করবো, রূপান্তরগুলো আমরা করবো। দেখো প্রথম রূপান্তরটা কি দিয়েছে দেখো, অ্যাসিডিক অ্যাসিড থেকে আলফা হাইড্রক্সি অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক সংকেত কি CH3COOH, এখান থেকে কি করছি আলফা হাইড্রক্সি অ্যাসিডিক অ্যাসিড মানে CH2COOH, আলফা পজিশনে একটা OH থাকবে, এই পরিবর্তনটা আমাকে করতে দিয়েছে।
দেখো কি করবো, প্রথমে HBZ রিঅ্যাকশন করো, Cl2 অবলিক রেড ফসফরাস, আর 2 নম্বরে দাও হচ্ছে H2O। এটা দিলে কি হবে, এটা দিলে HBZ রিঅ্যাকশন হবে। HBZ রিঅ্যাকশনে কি হয়ে থাকে, এই যে COOH গ্রুপটা থাকে না, তার রেসপেক্টে যে আলফা কার্বন থাকে, আলফা কার্বনের একটা হাইড্রোজেন বেরিয়ে করে কি হয়, একটা হ্যালোজেন যোগ হয়ে যায়। তাহলে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে CH2COOH। আমি যদি এখানে Cl2 জায়গায় যদি বিআর ব্যবহার করতাম, জাস্ট বিআর যোগ হয়ে যেত। তারপরে তুমি এখানে কি করো, KOH দিয়ে দাও। KOH দিলে কি করবে, OH মাইনাস যাবে, কার্বনের ঠুকে অ্যাটাক করবে, সিএলটাকে বার করে দেবে। তাহলে কি উৎপন্ন হবে, CH2COOH, আর নিচে হবে কি আমার OH। এটা দেখো কি হচ্ছে, আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কি আমার আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো দিয়েছে কি, অ্যাসিটোন থেকে মেসিটিলিন। অ্যাসিটোনের সংকেত কি জানি আমরা, CH3COCH। এটা হচ্ছে অ্যাসিটোন। মেসিটিলিন থেকে কী করতে হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি আমরা, কি গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা ব্যবহার করলে কি হয়, এটা ব্যবহার করলে পলিমারাইজেশন রিঅ্যাকশন হয়। পলিমারাইজেশন রিঅ্যাকশন করে কি উৎপন্ন করে, মেসিটিলিন মানে হচ্ছে CH3, এখানে একটা CH3 থাকবে, এখানে কী হবে একটা CH3 থাকবে, আর কি হবে এখানে একটা CH3 থাকবে। ওই পজিশনটা CH3, মানে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3, এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা মেসিটিলিন। চলো দেখো লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা কী ছিল, কোয়েশ্চেনটা ছিল তোমাদের হচ্ছে ওই যে গ্রুপ 15 আছে না, ওদের হাইড্রাইডগুলোর বিজারণ ক্ষমতা। মনে রাখবে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, বিজারণ ক্ষমতা কমে, উপর থেকে নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে কে ছিল, ওখানে দেখে প্রথমে ছিল হচ্ছে এরকম প্রকৃতির, তাহলে দেখবে NH3, তাহলে এর থেকে বিজারণ ক্ষমতা কার বেশি হবে, PH3, এর থেকে হবে নাইট্রোজেন ফসফরাস, তারপর হবে আর্সেনিক ASH3, তারপর হবে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি SbH3, তারপর বিস্মাত আছে কী হবে SbH3, আর লাস্টে হবে কে BiH3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিজারণ ক্ষমতার ক্রম। এই বিজারণ ক্ষমতার ক্রমের কারণটা পরীক্ষায় পড়ে। কারণ কি দেখো, এই হাইড্রোজেনের সঙ্গে দেখো বিস্মাতের সাইজে কি অনেক বড়, কারণ নিচের দিকে আছে, হাইড্রোজেনের সাইজ অনেক ছোট, তাহলে এখানে বন্ধনটা ভালো হয়নি। বন্ধনটা ভালো না হওয়ার জন্য স্থায়িত্ব কম হয়, স্থায়িত্ব কমার জন্য বিজারণ ক্ষমতা কি হয়, বেশি হয়। এই কারণটা ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এই দিক থেকে দিয়ে গেলে কি হচ্ছে, আস্তে আস্তে আমার বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তারপরের কোশ্চেন দেখো, বলছে H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে SO2 গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ লিখো। তাহলে কি বলেছে, আমার দ্রবণটা কি আছে, আমার দ্রবণটা হচ্ছে কি, যে H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ আছে। মানে কি হবে রিঅ্যাকশনটা, তাহলে কি হবে দেখো, লিখো ওখানে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস কি করছি, SO2 দ্রবণ চালনা করছি, SO2 কি হয় এখানে, এই যে K2Cr2O7 ছিল না, এর কালারটা কেমন দেখতে হয়, এটা হয় কমলা বর্ণের দেখতে হয়। এই কমলা বর্ণটা কি হয়ে যায়, এই কমলা বর্ণ Cr2SO4 এর হোল 3, এটা কি হয় সবুজ বর্ণে পরিণত। বর্ণটা কি হয় সবুজ, তার সঙ্গে উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় K2SO4 প্লাস তার সাথে কি হয় H2O আমার উৎপন্ন হয়। দেখো কি হচ্ছে, এখানে জারণ সংখ্যা কত আছে +6, এখানে কত হয় জারণ সংখ্যা +3। তাহলে +6 থেকে +3 হয়েছে, মানে কি হয়েছে জারণ সংখ্যা তার কমে গেছে। জারণ সংখ্যা কমলে তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে আমরা বিজারণ। আর H2SO4 এখানে SO2 জারণ সংখ্যা কত ছিল +4, এখন জারণ সংখ্যা কত হয়েছে +6। তাহলে দেখো SO4 থেকে জারণ সংখ্যাটা কি হয়েছে, এখানে বেড়েছে, মানে এখানে কি হয়েছে জারণ হয়েছে। তাহলে এর সঙ্গে একটা আমি কি করি, যে H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে যেমন SO2 গ্যাস চালনা করি, তাহলে কি হবে, তাহলে K2Cr2O7 এর কমলা কালারটা সবুজ কালারে পরিণত হয়। আর কি হয়, এই K2Cr2O7 কি করে, ও বিজারিত হয় আর SO2 জারিত হয়। মানে এখানে এই K2Cr2O7 কি হিসাবে কাজ করছে, জারক পদার্থ, আর SO2 কি হিসাবে কাজ করছে, বিজারক পদার্থ। প্রথমেই বললাম যা জারণ হয়, এটা লিখে দিচ্ছি ভালো করে মনে রাখবে। দেখো জারণ হলে জারিত হয়, আর যে জারিত হয় সে হচ্ছে বিজারক পদার্থ। এই ক্রমটা ভালো করে মনে রাখবে। জারণ হওয়া মানে জারিত হচ্ছে, আর সে কি হচ্ছে কি বিজারক পদার্থ, আর বিজারণ হলে বিজারিত হচ্ছে সে জারক পদার্থ। তারপরে দেখো কি বলেছে, BrF5 কেন্দ্রীয় অণুটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন উল্লেখ করে গঠন দেখা। দেখো সেই একটু আগে করলাম না আমরা সংকরায়ন আর স্ট্রাকচার কি করে নির্ণয় করেছিলাম, দেখো ওই টেকনিকে আমরা ইউজ করবো এখানে, ওই টেকনিক ইউজ করে আমরা কি করব, ওটা নির্ণয় করব। দেখো এখানে কে আছে, BrF5 কেন্দ্রীয় পরমাণু কে, যে কম থাকে বিআর এর বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে 7টা, 2 2 এ 4 2 এ 6 একে 7। কি করে মনে রাখবে, যে যত নম্বর পর্যায়ে আছে তার বাইরে কক্ষে ততটা ইলেকট্রন, 17 নম্বর মানে 7টা ইলেকট্রন, 18 নম্বর মানে বাইরে কক্ষে 8টা ইলেকট্রন, 16 নম্বর মানে বাইরে কক্ষে 6টা ইলেকট্রন। বিআর থাকে হ্যালোজেন 17 নম্বর মানে 7টা ইলেকট্রন। দেখো দুনিয়াতে সবাই সিঙ্গেল বন্ড করে, অক্সিজেন ডাবল বন্ড করে, এটা ভালো করে মনে রাখবে আর কি, এই যখন বার করবে এর ক্ষেত্রে। তাহলে এখানে 5টা ফ্লুইড আছে, 5টা ফ্লুইড কি করবে, সিঙ্গেল বন্ড করবে। সিঙ্গেল বন্ড করা মানে কি হবে, সেটা সিঙ্গেল বন্ড করা মানে সেটা সঙ্গে সঙ্গে তোমার সিগমা হবে, কারণ সিঙ্গেল বন্ড মানে সিগমাই হয়, ঠিক আছে। তাহলে এখানে সিগমা, যারা সিঙ্গেল থাকে তারা সিগমা মেল হয়, সেরকম
তো কটা সিগমা আছে এখানে? 5টা সিগমা একটা লোন পেয়ার, 5টা সিগমা প্লাস একটা লোন পেয়ার মানে কত আসছে? 6। 6 হলে কী হবে? শঙ্কর আয়নটা হবে sp3d2। কী করে মনে রাখবো? 2 3 দিয়ে 5 একে 6, এর সংখ্যা হচ্ছে sp3d2। আর কী হবে? sp3 হলে অক্টাডেল হওয়ার কথা, কিন্তু কটা লোন পেয়ার চলে এসছে? একটা লোন পেয়ার চলে এসছে। তাহলে কী হবে দেখো, বিআর এফ 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 কী হবে? একটা লোন পেয়ার আর নিচে থাকবে আরেকটা ফ্লুরিন। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে BR5 F5 স্ট্রাকচার। একে আমরা কি বলে থাকি? একে বলে থাকি হচ্ছে আমরা পিরামিডাল স্ট্রাকচার বলে থাকি। কি বলে থাকি? স্কোয়ার পিরামিডাল বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু স্ট্রাকচার। তো দেখো তোমাদের পুরো 70 নম্বর সলভ আমি কিন্তু করিয়ে দিয়েছি। তোমাদের কাজ ভিডিওটা লাইক করা, ভিডিওতে কমেন্ট করা, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করা। অবশ্যই কিন্তু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমরা এরকম এবিটিএ টেস্ট পেপার সলিউশন কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ আনবো, এবং শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, বাংলা, ইংলিশ সব কিছু সলিউশন তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।